এই মামা ভাড়া কত? 40 টাকা মামা। কি এত টাকা ভাড়া? এই নে ধর 20 টাকা। 20 টাকায় হবে না মামা। নে ধর, ছোট লোকের বাচ্চা। এই বলে আমার গায়ে 2টা 20 টাকার নোট ছুঁড়ে মেরে চলে গেল। আপনারা তো আগামাথা কিছুই বুঝেন নাই মনে হয়, চলেন বুঝিয়ে বলি। আমি মোহাম্মদ ঈশান, সবাই ছোট লোক, ট্যাক্সি চালক বলে ডাকে। পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নাই। আপনারা ভাবছেন আমি এতিম। আমার বাবা মা আর একটা ছোট বোন আছে, কিন্তু আজ বাবা মা থেকেও নাই। গল্পের সাথে থাকুন, আস্তে আস্তে সব জানতে পারবেন। তারপর আমি টাকাগুলো পকেটে ঢুকিয়ে একটা চায়ের দোকানে গেলাম। মামা একটা চা দেন তো। দিচ্ছি মামা। তারপর দোকানদার চা এনে দিল। এই ছোট ছোট চায়ের দোকানগুলো গরিবের রেস্টুরেন্ট। আমি চা খাওয়া শেষ করে চায়ের টাকা দিয়ে ট্যাক্সি স্টার্ট দিলাম। আপনাদের মনে হচ্ছে ট্যাক্সি? কিছু দূর যেতেই একটা মেয়ে হাত নেড়ে থামাতে বলল। আমি মেয়েটার সামনে গিয়ে থামলাম। ম্যাডাম কো? মেয়েটার দিকে তাকাতেই আমি হা হয়ে গেলাম। এরকম পরীর মতো মেয়ে তো আমি আগে কখনোই দেখিনি। হা হয়ে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর ঠাস করে একটা আওয়াজ হলো। এই ছোট লোকের বাচ্চা, সুন্দরী মেয়ে দেখলেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে, তাই না? থাপ্পড়টা কিছুটা জোরে মারলো। গালের এক সাইডে ব্যথা করতেছে। আসলে ভুল তো আমারই। আমাদের মতো ছোট লোকদের এভাবে তাকাতে নেই। ম্যাডাম আপনি কোথায় যাবেন? একটা কলেজের নাম বলল। ওঠেন। তারপর মেয়েটা উঠে পড়ল এবং কাকে যেন ফোন করে ওনার গাড়িটা নিয়ে যেতে বলল। কিছুক্ষণ পর চলে এলাম ওই কলেজের সামনে। ম্যাডাম এসে গেছি, নামেন। মেয়েটা ভাড়া না দিয়ে সোজা চলে যেতে লাগলো। ম্যাডাম ভাড়া দিবেন না? কিসের ভাড়া? গাড়ি ভাড়া। ওই আমার থেকে ভাড়া খুঁজতেছিস? আমি কে জানিস? আপনি যেই হন না কেন, আমার কিছু যায় আসে না, আমার ভাড়া দিন। এই ছোট লোকের বাচ্চা, আবার মুখে মুখে কথা বলিস? বারবার ছোট লোক বলবেন না, না হলে আবার ঠাস করে একটা বসাইয়া দিল। না হলে কি করবি? তোকে আমার সামনে আর কখনো না দেখি মতো। এই বলেই চলে গেল। থাপ্পড় খেয়ে আমার চোখ দিয়ে আপনা আপনি পানি চলে এসেছে। তারপর চোখের পানি মুছে গাড়ি চালিয়ে সোজা ম্যাচে চলে আসলাম। এসে সোজা হয়ে শুয়ে পড়লাম। থাপ্পড় খেয়েই মনটা খারাপ হয়ে গেল। শুয়ে শুয়ে পূর্ণ স্মৃতিতে ডুব দিলাম। ও আপনাদের তো জানা উচিত আজ আমি কেন ট্যাক্সি চালক। তাহলে শুনুন। আমি ছিলাম একজন মন্ত্রীর ছেলে। দিনাজপুরের সবাই এক নামে চেনে। বাবা মার ভালোবাসায় আমার দিনগুলো সুখেই কাটতে লাগলো। মন্ত্রীর ছেলে বলে আমি কখনো অহংকার করতাম না, একদম সাদাসিধে চলতাম। তবে বাবার কারণে আমাকে সবাই সম্মান করত। সারাদিন বোনের সাথে দুষ্টামি আর পড়ালেখা নিয়েই আমার দিন যায়। কয়েকদিন পর আমাদের বাড়িতে আমার ফুফাতো বোন আসলো। সাথে সাথে আমার জীবনের সব সুখ শান্তি চলে গেল। আমাকে যেখানে পায় সেখানে ঝগড়া লাগায়। আস্তে আস্তে আব্বু আম্মুকে নিজের দলে করে নিল। আমার সাথে 24 ঘন্টায় 24-12 ঝগড়া করবে। ও আমাকে সহ্যই করতে পারে না, আর আমি ওকে সহ্য করতে পারি না। এমন ঝগড়াটে মেয়েকে কেই বা সহ্য করবে বলুন? আব্বুকে সবসময় আমার নামে নানা রকম মিথ্যা বলে বকা শোনাতো। আমি হাজার বললেও আব্বু আম্মু আমার কথা বিশ্বাস করতো না, তাই চুপ করে বিনা দোষে বকা শুনতে হতো। দিন দিন ওর জ্বালাতন বেড়েই চলেছে, কিন্তু আমি অসহায়ের মতো সহ্য করতাম। কেউ আমার কথা বিশ্বাস করতো না। প্রতিদিন আব্বুর বকা খাওয়াতে না পারলে ওর পেটের ভাত হজম হতো না। একদিন আমাকে যা নয় তা বলে অপমান করতে লাগলো। আমি রাগকে কন্ট্রোল না করতে পেরে দিলাম একটা কষে থাপ্পড়। আর কতদিন সহ্য হয় আপনারাই বলুন? তুই আমাকে মারলি? মারলাম। দাঁড়া, তোর ব্যবস্থা করছি। তারপর ও কোথা থেকে যেন একটা লাঠি আনলো। আমি তো ভয় পেয়ে গেলাম, আমাকে লাঠি দিয়ে মারবে না তো? কিন্তু না, ও লাঠি দিয়ে নিজের গায়ে আঘাত করতে লাগলো। আমি তো ওর কাণ্ড দেখে অবাক হয়ে গেলাম। অনেক জোরে জোরে আঘাত করতে লাগলো। কিছুক্ষণ পর লাঠিটা আমার পায়ের কাছে ফেলে দিয়ে চিৎকার করতে শুরু করে দিল। বাঁচাও বাঁচাও, তোমরা কে কোথায় আছো? ও আমাকে মেরে ফেললো। ওর কাণ্ড দেখে তো আমি হা হয়ে গেলাম। আমাকে ফাঁসানোর জন্য কি না কি করলো। ওর চিৎকার শুনে সবাই চলে এলো। সাথে সাথে ও আম্মুকে জড়িয়ে ধরে
ন্যাকা কান্না জুড়ে দিল। মামা, তোমার ছেলে আমাকে কিভাবে মারতেছে দেখো। এসব কোন ধরনের অসভ্যতামি? আব্বু, বিশ্বাস করো আমি। তারপর আপু বেতটা হাতে নিয়ে আমাকে উড়াধরা মার দিতে শুরু করলো। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। আমি মায়ের সহ্য করতে না পেরে কান্না করে দিলাম। আব্বু, আমি কিছুই করি নাই, ও আমাকে ফাঁসাচ্ছে। কান্না করে। আব্বু সেদিকে কোনো খেয়ালই নেই। আমাকে এভাবে মারতে দেখে আম্মু কেঁদে দিল, সাথে সাথে বোনও। অনেকক্ষণ মারার পর আম্মু এসে থামালো। থামো, কি করছো কি? ছেলেটাকে মেরে ফেলবে নাকি? ওর মতো অসভ্যকে মেরে ফেলতে ইচ্ছে করছে। তারপর আপু লাঠিটা ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। এদিকে আমি ব্যথায় কাতরাচ্ছি। বাবা, তোর খুব লাগছে তাই না? আমার মতো অসভ্যের জন্য আর দরদ দেখাতে হবে না, যাও তোমরা। ওর দিকে তাকিয়ে দেখলাম ওর ঠোঁটের কোণে হাসি ফুটেছে। যাক, ওর আশা পূরণ হয়েছে। আমি তোর জন্য তেল গরম করে আনছি। তারপর আমি কোনো রকমে হেঁটে খাটে গিয়ে বসলাম। অনেক জায়গা অনেক রকম হয়ে গেছে। তারপর আম্মু চলে গেল। আম্মুর পিছু পিছু বোন আর ডাইনিটাও চলে যেতে লাগলো। দরজার কাছে গিয়ে থেমে আমাকে হাত দিয়ে ইশারা করে কি যেন বোঝালো। তারপর অট্ট হাসি দিয়ে চলে গেল। আমার তো চোখে পানি থামছে না। কি এমন অপরাধ করেছিলাম যে তার জন্য আমাকে এভাবে বাবা মারলো, ছোট বানিয়ে দিল? এতদিন মিথ্যা বলে বকা খাওয়াইতিস, আর আজ এভাবে ওরা নাকি আমার বাবা মা, যারা কিনা নিজের ছেলেকে বিশ্বাস করে না, অন্য মেয়ের কথা বিশ্বাস করে। এইগুলো ভাবছিলাম। তখন আম্মু আসলো, এসে আমার গায়ে তেল মালিশ করে দিল। তারপর আমাকে শুয়ে দিল এবং চলে গেল। বিছানায় শুতে ব্যথায় কুকড়িয়ে উঠলাম। মনে মনে সিদ্ধান্ত নিলাম আজ রাতে এখান থেকে চলে যাব। দুপুরে মা খাবার নিয়ে আসলো। প্রথমে ভাবলাম খাবো না, আবার পরে ভাবলাম আজকের পর থেকে তো আম্মু রাতে আর খেতে পারবো না, তাই খেয়ে নিলাম। আম্মু আমাকে খাইয়ে দিয়ে চলে গেল। আমি শুয়ে আছি। কখন রাত হবে তার অপেক্ষা করতে লাগলাম। কখন যে ঘুমিয়ে গেলাম টেরি পাইনি। ঘুম ভাঙলো বোনের ডাকে। এই ভাইয়া, ওঠ, খাবি না? আমি উঠে বসলাম। কিছুক্ষণ পর মা খাবার নিয়ে আসলো। আমাকে খাবার খাইয়ে দিয়ে চলে গেল। বোন আমার পাশে বসে আছে। ভাইয়া, তোর খুব লেগেছে তাই না রে? আমার মতো অসভ্যের এটাই প্রাপ্য। আমি জানি তুই এরকম করতে পারিস না। আমি ওকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে দিলাম। বোনও কেঁদে দিল। আজকের পর থেকে এই বোনটার সাথে আর দুষ্টামি করতে পারবো না। সবাইকে ছেড়ে চলে যেতে খুব কষ্ট হচ্ছে। আচ্ছা ভাইয়া, আমি যাই, তুই ঘুমা। আচ্ছা, যেতে দিতে মন চাচ্ছে না। তারপর ও চলে গেল। এখন রাত 12টা। মনে হয় সবাই ঘুমিয়ে পড়েছে, তাই আমিও তাড়াতাড়ি উঠে ব্যাগে কাপড় চোপড় গুছিয়ে নিলাম। ব্যাগের ভিতরে মা বাবার বোনের একটা ছবি নিলাম। তারপর আমার কাছে যা টাকা ছিল তা নিয়ে বেরিয়ে গেলাম। মোবাইলটা নিলাম না, আমি চাই না কি আমাকে খুঁজে পাক। তারপর চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। পিছনে ফিরে বাড়িটার দিকে একবার ভালো করে তাকালাম। কত স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িটাতে। আর আজ এই বাড়িটা ছেড়ে চলে যেতে হচ্ছে তোর কারণে। আমি আমার বাড়ি থেকে চলে যেতে হচ্ছে। তোকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। রাতের শহর একদম থমথমে। কোনো রকম কুড়িয়ে কুড়িয়ে হেঁটে স্টেশনে চলে এলাম। স্টেশনে এসে দেখি স্টেশন ফাঁকা। তারপর একটা বেঞ্চে গিয়ে বসলাম। সকাল হওয়ায় অপেক্ষা করতে লাগলাম। বেঞ্চেই ঘুমিয়ে পড়লাম। সকালে মানুষের কোলাহলে ঘুম ভেঙে গেল। তারপর সকাল 7টার টিকিট কেটে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকা শুরু হলো আমার কষ্টের জীবন, যা আমি স্বপ্নেও ভাবিনি। এর মধ্যে একটা ম্যাচও ঠিক করে ফেললাম। 5 দিন পর পকেটে একটা টাকাও নাই। কি করব কিছুই বুঝতে পারছি না। সারাদিন পানি খেয়ে কাটিয়ে দিলাম। পরদিন ঘুম থেকে উঠে বেরিয়ে গেলাম কাজের সন্ধানে। এখনো পেটে কিছুই পড়েনি, খিদায় অবস্থা খারাপ। তাই একটা দোকানে গেলাম। গিয়ে পানি ঢেলে যখন খেতে যাব তখন কে যেন আমার হাত থেকে গ্লাস কেড়ে নিল। এই মিয়া, পানি খাচ্ছেন, টাকা কই? দয়া করে আমাকে পানি দিন, আমার খুব তৃষ্ণা পেয়েছে। একটা গ্লাস পানি 2 টাকা, টাকা দিলে পানি খেতে পারবে। আমার কাছে কোনো টাকা নাই।
তাহলে দূর হ ফকিন্নির বাচ্চা। সাথে সাথে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আজ আমার ভাগ্য আমাকে কোথায় নিয়ে এসেছে। কয়েকদিন আগে ছিলাম কীরকম, আর এখন পানি ভিক্ষা করতে হচ্ছে। মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হয়? ভাই আমি তখনই কে যেন আমার কাঁধে হাত রাখলো। আমি তাকিয়ে দেখি একটা মধ্যবয়স্ক লোক। কি হয়েছে বাবা? আমার খুব তৃষ্ণা পেয়েছে। উনি আমাকে টাকা ছাড়া পানি খেতে দিচ্ছে না। আচ্ছা তুমি এখানে বসো। আমাকে নিয়ে একটা টেবিলে বসালেন। তোমাকে দেখে মনে হচ্ছে খুব ক্ষুধার্ত, কি খাবে বলো? না আঙ্কেল, আমার এক গ্লাস পানি হলেই চলবে। এই দোকানদার, ওকে পানি দাও আর নাস্তা নিয়ে আসো। তারপর দোকানদার আমাকে পানির গ্লাসটা দিল। আমি সাথে সাথে ঢক ঢক করে পানি খেয়ে নিলাম। তোমার নাম কি বাবা? আর তোমাকে তো এই এলাকায় আগে কখনো দেখিনি। আমার নাম ইমরান, আসল নাম বললাম না। দিনাজপুর থেকে এখানে কাজের সন্ধানে এসেছি। কিছুক্ষণ পর দোকানদার নাস্তা নিয়ে এলো। আগে পেট ভরে খেয়ে নাও। পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে তাহলে? আমার আপনা আপনি চোখে জল চলে এলো। এ কি বাবা, তুমি কান্না করছো কেন? আঙ্কেল আপনি খুব ভালো মানুষ, আপনাকে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। আরে আগে পেট ভরে খেয়ে নাও তো। তারপর আমি কফ কফ করে খেতে লাগলাম। উনি আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে মনে হয়তো ভাবছে আমি কোন জঙ্গলি, কতদিন ধরে খাইনি। আসলে পেটের জ্বালাটা খুব মারাত্মক। মানুষ পেটের ক্ষুধা মেটানোর জন্যই তো এত কিছু করে। যে খেতে পারে না সেও বুঝে পেটের জ্বালা কেমন। সবাইকে একটা অনুরোধ করব, আমরা তো কত জায়গায় কত টাকা খরচ করি, যেখান থেকে 5 টাকা বাঁচিয়ে একটা ক্ষুধার্ত পথশিশু অথবা মানুষকে 5 টাকা দিয়ে একটা রুটি কিনে খাওয়ান, দেখবেন তার মুখে রাজ্যের হাসি ফুটেছে। আমরা তো গার্লফ্রেন্ডের জন্য হাজার হাজার টাকা খরচ করি, আদৌ কি তাদের মুখে হাসি ফোটাতে পারেন? কিন্তু এই অভাবী মানুষদের জন্য সামান্য কয়েকটা টাকা খরচ করেন, দেখবেন তাদের হাসি কি আটকায়। অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। গল্পে ফেরা যাক। আমার খাওয়া শেষ। এতক্ষণে মনে হলো আমি নতুন জীবন পেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তুমি তো আমার ছেলের মতো। তা কোনো কাজ পেলে? না আঙ্কেল। আচ্ছা আমার একটা ট্যাক্সি আছে, চাইলে ওটা চালাতে পারো। কিন্তু চিন্তা করো না, আমি তোমার থেকে ভাড়া নেব না। কয়েকদিন পর আমাকে ভাড়া বাবদ 200 করে দিও। আমি তো খুশিতে আত্মহারা। আমি গাড়ি ড্রাইভ করতে পারি, তাই রাজি হয়ে গেলাম। আমি রাজি। আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ। শোধ করতে হবে না, চলো আমার সাথে। কোথায়? আমার বাড়িতে। গাড়ি আনতে যাবে না? তারপর আমরা ওনার বাড়িতে চলে এলাম। উনি ভিতরে গিয়ে কিছুক্ষণ পর ফিরে এলো। এসে আমার হাতে একটা চাবি ধরিয়ে দিল। নাও গাড়ির চাবি। জি। লোকটি আমাকে কোন জায়গায় ভাড়া তার নিব সেটা বলে দিলেন। তারপর আমি উঠে গাড়ি স্টার্ট দিলাম। তবে এটা ভেবে খারাপ লাগছে, যে ছেলেটা লেটেস্ট মডেলের গাড়ি ছাড়া চালাতো না, সে ছেলে আজকে ট্যাক্সি চালক। তখন থেকেই আমি ট্যাক্সি চালক। এই হচ্ছে আমার অতীত। এখন বর্তমানে আসা যাক। বিকেলে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। একটানা রাত 9টা পর্যন্ত গাড়ি চালিয়ে আঙ্কেলের বাড়িতে গেলাম। ওনার ভাড়া দিতে হবে। দরজায় কলিং বেল বাজানোর সাথে সাথে আঙ্কেল দরজা খুলে দিল। আরে ইমরান যে, আসো। না আঙ্কেল, এখন না, এই নিন আপনার ভাড়া। আরে আগে ভিতরে আসবে তো। তারপর আমি ভিতরে গেলাম, গিয়ে সোফায় বসলাম। আঙ্কেল আমাকে নিজের ছেলের মতোই দেখে। আজকে আমার সাথে ডিনার করে যাবে, ওকে? অন্য একদিন, আজ আসি। তা বললে হবে না। আসলে আঙ্কেল একা থাকে, তার জোড়াজুড়িতে খেতে হলো। তারপর ভাড়া দিয়ে মেসে চলে এলাম। এসে সোজা ঘুমের দেশে চলে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে মুখে পানির ছিটা দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। মেন রাস্তায় চলে আসলাম। তারপর রাস্তার সাইডে দাঁড় করালাম। কিছুক্ষণ পর, এই যে মামা, যাবেন? কোথায় যাবেন? সিটি কলেজ। ওকে আসেন। ভাড়া কত? 30 টাকা। আচ্ছা। তারপর গাড়ি চালাতে লাগলাম। ওরা কি যেন বলতেছে আমাকে নিয়ে। এই ছেলেটা কি কিউট না রে? যা না, প্রেম কর। তোর খালি ছোট লোকদের পছন্দ হয়।
এভাবে বলিস কেন? ও তো আমাদের মতো মানুষ। ছোট লোককে ছোট লোক বলবো না তো কি করব? যত সব আদিক্ষেতা। দেখছিস পোশাকটা কিরকম? ওয়াক। এত অহংকার ভালো না। যা ট্যাক্সি চালকের সাথে প্রেম কর। বলেই দুজনে হাসতে লাগলো। আমি চুপচাপ শুনে যাচ্ছি। ওই মেয়ে দুটার কথা শুনে আমার খুব খারাপ লাগলো। ছোট লোকরা কি মানুষ না? ওরা কি আজীবন মানুষের অবহেলা সহ্য করে যাবে? কিছুক্ষণ পর ওদের বলা জায়গায় চলে আসলাম। এসে গেছি। তারপর মেয়েগুলো নামলো। আপনার ভাড়া নেন। আমি ভাড়াগুলো নিয়ে পকেটে রাখলাম। মেয়েগুলো চলে যেতে লাগলো। লিসেন। মেয়ে তিনটা ওই জায়গায় দাঁড়ালো, আবার পিছনে ফিরে আসলো। দাঁড়াতে বললাম। শুনেন ম্যাডাম, সবাইকে সম্মান দিতে শিখুন। ছোট লোকদের সবসময় তুচ্ছ করবেন না, বড় লোকদের কাছে টেনে নেবেন, এটা ঠিক না। ছোট লোকরা আছে বলেই বড় লোকদের এত দাম। আর কারো বাইরের রূপ দেখে সে কেমন তা বিবেচনা করা ঠিক না। ছোট লোকরাও মানুষ। সো বি রেসপেক্ট এভরিওয়ান। এক নিমেষেই বলে ফেললাম। আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। ওই ডাইনিটার কারণে আমার পড়ালেখার সাথে সাথে সব শেষ হয়ে গেল। মেয়েগুলো আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি আর কিছু না বলেই গাড়ি স্টার্ট দিয়ে চলে এলাম। একটা দোকানের সামনে দাঁড় করিয়ে নাস্তা করতে ঢুকলাম। নাস্তা শেষ করে আবার মেন রাস্তায় চলে আসলাম। সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছি। এমন সময় কে যেন আমাকে ধাক্কা দিয়ে লাগালো। আমি চোখ খুলে দেখলাম কয়েকটা ছেলে, দেখতে বকাটে টাইপের। এই টাকা দে। কিসের টাকা ভাই? চাঁদা। ভাই কিসের চাঁদা? ওই হালার পুত, তোকে এত কৈফিয়ত দিতে পারবো না। নে তাড়াতাড়ি বের কর। এখানে কেউ চাঁদা না দিয়ে চলতে পারে না। ভাই আমার কাছে তো কোনো টাকা নাই। সবাই বলে ভালোই ভালোই টাকা বের কর। ভাই আমার কাছে শুধু 10টা টাকা আছে। টাকাটা বের করে দিলাম। ছেলেটা আমার হাত থেকে টাকাটা নিয়ে নিল। তোকে এখন কি করব বল? আমি তো চাঁদা দিয়েছি। তোর এই টাকায় কিছু হবে না। এই চাকার হাওয়া ছেড়ে দে, এটাই শাস্তি। ভাই দয়া করে এমন করবেন না, আমি সামনে থেকে বেশি করে দেব। কে শোনে কার কথা? ছেলেগুলো চাকার হাওয়া ছেড়ে দিয়ে হু হু করে হেসে চলে গেল। মানুষ এতটা নিষ্ঠুর হয়? মনে এক ধরনের ক্ষোভ জাগলো। এখন আমি কি করব? এখন চাকার হাওয়া কিভাবে দেব? আশেপাশে কোনো গ্যারেজ নাই। অবশেষে একজন গাড়িওয়ালা সাহায্য করলো, তার গাড়ির সাথে বেঁধে টেনে টুনে নিয়ে এলাম গ্যারেজে। গ্যারেজের মালিক পরিচিত হওয়ায় বাকিতে চাকায় হাওয়া দিলাম। তারপর রাস্তায় চলে আসলাম। এই মামা যাবেন? জামু, উঠেন। ওনাকে ওনার বলা জায়গায় নামিয়ে দিলাম। এভাবে গাড়ি চালাতে চালাতে 12টা বেজে গেল। তারপর চলে গেলাম সিটি কলেজের সামনে, কারণ এখন ছুটির টাইম। 10 মিনিটের মতো বসার পর। এই ট্যাক্সি যাবেন? আরে এ তো সকালের মেয়েগুলো। হ্যাঁ যাব, ওঠেন। তারপর মেয়েগুলো উঠলো। আমি আপন মনে গাড়ি চালাচ্ছি। ভাইয়া, আমরা আসলে সরি। কেন? আপনি আমাদের ভুল ধরিয়ে দিচ্ছেন। আমরা এতদিন ভুল পথে ছিলাম। আমরা অনেক সরি। ইটস ওকে, আপনারা বুঝতে পেরেছেন, এটাই অনেক। ধন্যবাদ। আচ্ছা, আপনি কতদূর পর্যন্ত পড়েছেন? ছোট লোকদের কপালে পড়ালেখা থাকে না। লুকিং গ্লাসে তাকিয়ে দেখি ওরা মাথা নিচু করে ফেললো। আমরা সত্যিই দুঃখিত। আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার পড়ালেখা বন্ধ হয়ে যায়। মেয়েগুলো আমার দিকে হা করে তাকিয়ে থাকলো। আপনি এত দূর পর্যন্ত পড়ে ট্যাক্সি চালাচ্ছেন কেন? এটাই আমার কপাল। আপনার মা বাবা নেই? না, এই পৃথিবীতে আমার কেউ নাই। বলতে বলতে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সরি, আপনাকে এসব জিজ্ঞেস করা ঠিক হয়নি। আপনি প্লিজ কাঁদবেন না। চোখের পানি মুছে। আমি লামিয়া, অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আমি নীলা। আমি ইমরান। থাক, রেখে দিন। আরে রাখেন তো। তারপর আমি টাকা নিলাম। লামিয়া কিছু দূর গিয়ে আবার ফিরে এলো। কিছু বলবেন? আমরা কাল থেকে এখানে দাঁড়িয়ে থাকবো। আপনি আমাদের নিয়ে যাবেন এবং নিয়ে আসবেন। আচ্ছা। তারপর মেসে চলে এলাম। এসে গোসল করে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ শুয়ে থেকে আবার বেরিয়ে পড়লাম। এভাবে রাত হয়ে গেল।
তাই মেসে চলে এলাম। খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। আজ মা বাবার কথা খুব মনে পড়ছে। জানি না তারা কেমন আছে, হয়তো খুব ভালো আছে। আজ আমার মা বাবা থেকেও নাই। আমাকে সবাই ছোট লোক বলে অপমান করছে। আমি কি এমন অপরাধ করেছিলাম? এগুলো ভাবতেই চোখ জুড়ো ভিজে ওঠে। তারপর ব্যাগের ভিতর থেকে মা বাবা ও বোনের ছবিটা বের করে দেখতে লাগলাম। ছবির সাথে কথা বলতে লাগলাম। ও বাবা, তোমরা কিভাবে তোমাদের এই অসভ্য ছেলের কথা শুনতে পাচ্ছ? তোমাদের ছেড়ে থাকতে যে আমার খুব কষ্ট হচ্ছে। ও মা, কতদিন তোমার হাতে খাই না, তোমার আদর পাই না। তুমি কি শুনতে পাচ্ছ? আমার যে খুব কষ্ট হচ্ছে। এখানে সবাই আমাকে ছোট লোক বলে। এভাবে ছবির সাথে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। পরদিন সকালে ওরা যেখানে দাঁড়িয়ে থাকে সেখানে গেলাম। গিয়ে দেখি 3 জন দাঁড়িয়ে আছে। আসতে এতক্ষণ লাগে? উঠেন। তারপর তারা উঠলো। আমি ট্যাক্সি স্টার্ট দিলাম। তারপর আপন মনে চলছে, আর ওই 3টা বক বক করে যাচ্ছে। তাদের 14 গোষ্ঠী কে কি করেছে ইত্যাদি বলতেছে। এদিকে আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছে, আর সইতে না পেরে কষে ব্রেক মারলাম। হঠাৎ ব্রেক মারায় ওরা ভয় পেয়ে গেল। কি হলো? এভাবে ব্রেক মারলেন কেন? এসে গেছি। তাই বলে আমরা তো ভয় পেয়ে গেছিলাম। ব্রেকে জোরে চাপ পড়ে গেছে, তাই সরি। তারপর ওরা নেমে ভাড়া দিয়ে চলে গেল। আমিও চলে এলাম রাস্তার মাথায়। এভাবে ভাড়া মারতে মারতে ছুটির সময় হয়ে গেল। তাই আর দেরি না করে কলেজের সামনে চলে গেলাম। গিয়ে কিছুক্ষণ বসার পর ওরা চলে এলো। ওরা গাড়িতে ওঠার পর গাড়ি স্টার্ট দিলাম। আপনার মোবাইল নাই? না, কেন? না, এমনি। তারপর ওদের জায়গা মতো নামিয়ে দিয়ে মেসে চলে এলাম। 6 মাস পর রাতে বসে বসে জমানোর টাকা হিসাব করে দেখলাম 10,000 হয়েছে। টাকাগুলো জমিয়েছিলাম একটা স্মার্টফোন কেনার জন্য, আমার অনেক দিনের শখ। তারপর টাকাগুলো ব্যাগে রেখে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকাল 8:30টায় ঘুম থেকে উঠলাম। তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম লামিয়াদের পিক আপ করার জন্য। ওদের কলেজের সামনে নামিয়ে দিয়ে চলে এলাম মোবাইলের দোকানের সামনে মোবাইল কেনার জন্য। যখনই ভিতরে ঢুকতে যাব তখনই দারোয়ান আমাকে আটকায়। এই কি চাই? মোবাইল কিনবো। আমার কথা শুনে দারোয়ান হাসতে হাসতে লাগলো। হাসছেন কেন? তোর মতো ফকির কিনবে মোবাইল? তোর গায়ের দিকে একবার দেখেছিস? মুখ সামলে কথা বলেন। আমি টাকা দিয়ে কিনতে এসেছি, ফ্রি না, সরেন। দূরে গিয়ে মর, তোকে ঢুকতে দেওয়া হবে না। দেখে চুরের মতো লাগতেছে। কি চুরের ধান্দা এসেছিস? এরা পোশাক দেখে মানুষকে বিবেচনা করে? গরিবদেরও কি শখ থাকতে পারে না? দামি মোবাইল কি শুধু বড় লোকটাই নিতে পারে? সামনে থেকে সরেন। না পারলে কি করি ফকিনের বাচ্চা? ব্যাস, মাথায় রক্ত উঠে গেল। এতক্ষণ আমাকে বলেছে সমস্যা নেই, এখন মাকে নিয়ে বলতেছে। তাই সাথে সাথে দিলাম এক ঘুষি। আরও কয়েকটা ঘুষি দেওয়ার পর কিছু মানুষ এসে আমাকে ছাড়িয়ে নিল। বাইরে গন্ডগোল দেখে দোকানের মালিকও বেরিয়ে এলো। কি হয়েছে? দারোয়ানকে মারছো কেন? ছাড়েন আমাকে, এই শালার পুতেরে আরো কয়েকটা দেই। ও কি করেছে? আমি মোবাইল কিনতে ভিতরে ঢুকতে চাইলে এই শালার পুত আমাকে ভিতরে ঢুকতে দেয় নাই। আরও আমাকে যা নয় তা বলে অপমান করেছে, এমনকি আমার মাকে পর্যন্ত বাদ দেয়নি। দাঁড়ান, ও যেটা বলছে সেটা ঠিক। তোমার থেকে তো এটা আশা করিনি। ওর হয়ে আমি আপনার থেকে ক্ষমা চাচ্ছি। চলেন, আপনি ভিতরে চলেন। তারপর আমি ভিতরে গিয়ে একটা ভালো দেখে মোবাইল নিলাম 9,500 টাকা দিয়ে। তারপর বেরিয়ে একটা নতুন সিম কিনে মোবাইলে সেট করে মোবাইল অন করলাম। তারপর গাড়িতে এসে মোবাইলটা ভালো করে দেখতে লাগলাম। নতুন মোবাইল কেনার আনন্দটা বলে বোঝানো যাবে না, সেটা কম দামি হোক বা বেশি দামি হোক। তখনই এই যে ভাই, যাবেন? কোথায় যাবেন? মোবাইল পকেটে ঢুকিয়ে। এই জায়গায়। চলেন, ভাড়া 50 টাকা। তারপর লোকটা উঠলো। চুপচাপ গাড়ি চালাচ্ছি। তা ভাই, আপনার হাতে দামি মোবাইলটা দেখলাম। তো দেখেছেন এদের চিন্তা ভাবনা কত উন্নত? আপনার কথা ভুল হচ্ছে, এটা আমার মোবাইল। আপনার মতো মানুষদের হাতে এটা মানায় না। আজ 6 মাস ধরে এরকম কথাগুলো শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। প্রথম প্রথম খারাপ লাগলেও এখন আর গায়ে লাগে না। এতদিনে অনেক মানুষকে চেনা হয়ে গেছে, কতগুলো অমানুষকে খুন করতে ইচ্ছে হয়েছে, কিন্তু কিসের একটা ভয় কাজ করে।
কেন ভাই, গরিবদের কি শখ আহ্লাদ বলতে কিছু থাকতে পারে না? দামি মোবাইল কি শুধু বড় লোকের জন্য? সরি ভাই, কিছু মনে করবেন না, আমি এমনি বললাম। বাঁশ দিয়ে বলে ব্যথা লাগেনি তো? কি উন্নত চিন্তা ভাবনা এদের। আর কিছু বললাম না, লোকটাকে ওনার বলা জায়গায় নামিয়ে দিয়ে লামিয়াদের নিতে চলে এলাম কলেজে। এতদিনে ওদের সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে, সাথে তাদের পরিবারের সাথেও। লামিয়া মোটামুটি বড় লোক। গিয়ে দেখি ওরা দাঁড়িয়ে আছে। তোমার আসতে এতক্ষণ লাগে? আগে ওঠো, তারপর বলতেছি। তারপর ওরা উঠে পড়লো। মোবাইলটা বের করে ওদের দেখালাম। এত টাকা কোথায় পেলে? জমিয়েছিলাম। ওরা মোবাইলটা ভালো করে দেখতে লাগলো। আমি গাড়ি স্টার্ট দিলাম। লুকিং গ্লাসে তাকিয়ে দেখি ওরা সেলফি নিতে নিতে মেমোরি ফুল করে ফেলতেছে। আর ওদের মুখের ভঙ্গি দেখে আমার সেই হাসি পাচ্ছে। মেয়েরা সেলফি নেওয়ার সময় যেভাবে মুখটা বাঁকা করে, থাক আর বলবো না, বললে আবার মেয়েরা আমার উপর রিমান্ড চালাবে। ভাইয়া নাও তোমার মোবাইল, আর আমাদের নাম্বার সেভ করে দিছি। তারপর ওদের নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম। ও, আপনাদের তো বলাই হয়নি। আর এখন আঙ্কেলের সাথে আঙ্কেলের বাড়িতে থাকি। আঙ্কেলের কেউ নাই, তাই আঙ্কেল আমাকে নিজের ছেলের মতো দেখে। এসে আঙ্কেলের সাথে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর আঙ্কেলকে মোবাইলটা দেখালাম। আঙ্কেল খুব খুশি। তারপর আমি রুমে এসে শুয়ে পড়লাম আর মোবাইলটা টিপতে লাগলাম। আমার আইডিটা লগ ইন করলাম। আইডিতে দেখে তো আমি ফেসবুকেতে ঢুকেছি যে অনেক দিন হয়েছে, তাই আমার আইডি লগ ইন করলাম। এমা, আইডিতে তো মেসেজ আর নোটিফিকেশন ছড়াছড়ি। মেসেজে গিয়ে দেখি অনেকগুলো মেসেজ জমা হয়েছে। মেসেজগুলোর বেশিরভাগই এরকম: ভাইয়া, আপনার গল্প আর পাই না কেন? গল্প কখন দিবেন? আমি যখন বাড়ি ছিলাম তখন গল্প লিখতাম। মোবাইল না থাকার কারণে অনেক দিন ধরে লেখা হয় না। একটা পোস্ট দিয়েছিলাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকেই কমেন্ট করেছে, আবার অনেকেই মেসেজ দিয়ে জিজ্ঞেস করেছে এতদিন কোথায় ছিলাম। এভাবে ফেসবুকেতে ঘোরাঘুরি করতে করতে কখন যে রাত 12টা বেজে গেছে টেরই পেলাম না। তাই মোবাইল রেখে ঘুমিয়ে গেলাম। পরদিন লামিয়াদের কলেজ থেকে নিয়ে আসতেছি। এমন সময় মেন রাস্তায় অনেকগুলো পুলিশ দেখতে পেলাম। কিছু পুলিশ গাড়ির সামনে এসে, এই গাড়ি সাইড কর তাড়াতাড়ি। স্যার, গাড়ি সাইড করব কেন? আমার কাছে সব কিছু ঠিকঠাক আছে। এদিক দিয়ে এখন মন্ত্রী আসবে, তাই রাস্তা ক্লিয়ার কর। উনি যাওয়ার পর রাস্তায় উঠবি, তাড়াতাড়ি সাইড কর। কি আর করার, বাধ্য হয়ে সাইড করতে হলো। দেশটা মনে হয় শুধুমাত্র তাদের। আধা ঘন্টা ধরে বসে আছি। এদিকে 3 পেতনি পুলিশগুলোকে যা নয় তা বলে গালি দিচ্ছে। অবশেষে গাড়ির লম্বা লাইন আস্তে আস্তে দেখলাম। গাড়ি থেকে একটার পর একটা পিঁপড়ার মতো এগিয়ে যাচ্ছে। মাঝ বরাবর একটা গাড়ির দিকে চোখ পড়লো। গাড়িটা কেমন খুব চেনা চেনা লাগছে, তাই ভালো করে গাড়ির দিকে তাকিয়ে দেখলাম। দেখে তো আমি আকাশ থেকে পড়লাম। এ তো আমার বাবা। প্রিয় মুখটা চিনতে ভুল হলো না। সাথে সাথে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। ও বাবা, তোমার ছেলেকে তুমি দেখতে পারছো না? তোমার ছেলে রাস্তার ধারে ট্যাক্সি নিয়ে দাঁড়িয়ে আছে। কতদিন পরে সেই চেনা মুখটা দেখলাম। বাবা, তুমি কি এখনো আমার উপর রেগে আছো? বাবা, আমি কোনো দোষ করি নাই। এগুলো ভাবতে ভাবতে রাস্তা কখন যে ফাঁকা হয়ে গেল টেরি পেলাম না। এ কি ভাইয়া, তুমি কাঁদছো কেন? কই না তো। আমরা দেখতে পেলাম তুমি কাঁদছো। আরে, চোখে কি জানি পড়েছে। আচ্ছা চল যাওয়া যাক। তারপর ওদের নামিয়ে দিয়ে আমি সোজা মেইন রাস্তায় চলে আসলাম। উদ্দেশ্য বাবাকে আরেকটাবার দেখা। গাড়ি 2 ঘন্টা ধরে বসে আছি। এই যে ভাই, যাবেন? না ভাই, যাব না। তারপর উনি অন্য গাড়ি করে চলে গেল। বসতে বসতে 4টা বেজে গেছে, কিন্তু বাবার খবর নাই। বাবা কি আজ আর আসবে না? না হলে আমি দরকার হলে সারা রাত অপেক্ষা করব। এখন পর্যন্ত পেটে কিছু পড়েনি। এদিকে খিদায় অবস্থা খারাপ, যাই কিছু খেয়ে নেই। তারপর হালকা কিছু খাওয়ার জন্য একটা দোকানে আসলাম। ভাই, রুটি আর চা দিন। তারপর দোকানদার চা আর রুটি দিয়ে গেল। যখন রুটি মুখে দিতে যাব তখন আবার কয়েকটা পুলিশের গাড়ি এসে রাস্তার সব গাড়ি সাইড করতে লাগলো। মনে হয় বাবা এখন আসবে, তাই আর না খেয়ে রাস্তায় চলে আসলাম। অবশেষে আবার গাড়ির লম্বা লাইন। এগুলোর মধ্যে আমার চোখ জোড়া বাবার গাড়িকে খুঁজতেছে। ঠিক মাঝ বরাবর বাবার গাড়ি দেখতে পেলাম। বাবাকে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, বাবা,
আমি এখানে। ও বাবা, তোমার ছেলেকে সাথে করে নিয়ে যাও। এখানে যে আমার খুব কষ্ট হচ্ছে। সবাই ছোট লোক, ফকির, যা নয় তা বলে অপমান করে, কিন্তু বাবার প্রতি একটা চাপা অভিমান কাজ করছে, যে কিনা নিজের ছেলেকে বিশ্বাস না করে অন্য মেয়েকে বিশ্বাস করেছে। চোখ মুছতে মুছতে ওখান থেকে চলে গেলাম। তারপর সোজা বাসায় এসে গেলাম। সারা রাত রুমের মধ্যে কাটিয়ে দিলাম। রাতে আঙ্কেল খাওয়ার জন্য ডাকলে উঠে খেতে চলে গেলাম। আমি না খেয়ে শুধু নাড়ছি। এটা আঙ্কেলের চোখ এড়োলো না। কি হলো, তুমি খাচ্ছ না কেন? না, খাচ্ছি তো। কয়েক লুকমা মুখে দিয়ে উঠে পড়লাম। তারপর রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর আঙ্কেল আসলো। বাবা, তোমার কি কোনো কারণে মন খারাপ? মনে হয় কি নিয়ে টেনশনে আছো? আসলে অনেকদিন পর আব্বুকে দেখলাম তো, তাই। আমার কথা শুনে আঙ্কেল হা করে তাকিয়ে আছে। তোমার কেউ নেই বলছো না? না আঙ্কেল, আপনাকে আমি মিথ্যা বলছিলাম। একটা বড় সত্য কথা আপনার জানা দরকার। কি বলো? তারপর আঙ্কেলকে আমার আসল পরিচয় দিলাম, যে কারণে ঢাকায় আসা। আর আজ যা ঘটলো তা খুলে বললাম। আমার কথা শুনে আঙ্কেল আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমিও কান্না করে দিলাম। কি, তুমি মন্ত্রীর ছেলে? তুমি মন্ত্রীর ছেলে হয়ে ট্যাক্সি চালাচ্ছ? এত মানুষের অপমান অবহেলা সহ্য করে যাচ্ছ? আমার তো ভাবতেই অবাক লাগছে, একটা মানুষ কতটা সহ্য করতে পারে। এটা হয়তো আমার কপাল, আমার ভাগ্য এটাই ছিল। আজ থেকে তুই আমার ছেলে। কি আমাকে বাবা ডাকবি না? বাবা? আঙ্কেলের সাথে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আজ থেকে আমি তোর বাবা, এবার কান্না বন্ধ কর। তারপর আঙ্কেল আমাকে ঘুম পাড়িয়ে দিল। দেখতে দেখতে 1 বছর চলে গেল। আঙ্কেল আমাকে অনেক বলেছিল তার যা অর্থ আছে সেগুলো দিয়ে কিছু একটা করতে, কিন্তু আমার ট্যাক্সি চালাতেই ভালো লাগে। এতদিনে লামিয়া, সাইরা, নীরা ওরা সবাই আমার আসল পরিচয় জেনে গেছে। আমি ওদের এখনও আনা নেওয়া করি। ওরা যেখানে যায় সেখানে আমাকে নিয়ে যায়। মেয়েগুলো আমাকে নিজের বড় ভাইয়ের মতো সম্মান করে। দেখতে দেখতে 1 বছর চলে গেল, কিন্তু কয়েকদিন আগে আমার সাথে এমন কিছু ঘটবে যে যা সম্পর্কে আমার রূপ পরিবর্তন করে দিল। কয়েকদিন আগের কথা, কিছু লোক আঙ্কেলের উপর হামলা করতে এসেছিল, কিন্তু আমি থাকায় পারিনি। কিন্তু কেন হামলা করলো সেটা আঙ্কেলও বলতে পারে না, হয়তো কোনো পুরনো শত্রু। একদিন আমি গাড়ি চালিয়ে রাতে বাড়ি ফিরলাম, দেখি বাড়ির দরজা খোলা, কিন্তু এই সময় তো দরজা খোলা থাকার কথা না। তাই তাড়াতাড়ি ঢুকলাম। বাড়িতে ঢুকে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আঙ্কেল রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে, আর সারা বাড়িতে ভাঙচুর করেছে। আমি দৌড়ে আঙ্কেলের কাছে গেলাম। বাবা, তোমার এই অবস্থা কি করেছে? ওরা আবার আমার উপর হামলা করেছে। কিন্তু কেন? আমি জানি না, আমি হই তো ওরা। আর বলতে পারলো না, তার আগেই জ্ঞান হারিয়ে ফেললো। আমি আর দেরি না করে আঙ্কেলকে তুলে নিয়ে গাড়িতে করে শোয়ালাম। তারপর ঝড়ের গতিতে গাড়ি চালাতে লাগলাম। এদিকে আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। কিছুক্ষণ পর হাসপাতালে এসে গেলাম। আঙ্কেলকে কাঁধে তুলে নিয়ে হাসপাতালে ঢুকে পড়লাম। ডাক্তারকে চিৎকার করে ডাকতে লাগলাম। আমার চিৎকার শুনে ডাক্তার, কয়েকজন নার্স বের হলো। ডাক্তার, ওনাকে বাঁচান। ডক্টর আঙ্কেলের হাতে শিরা দেখে বলল, এখনো বেঁচে আছে, আপনি শান্ত হন। এই, ওনাকে ওটিতে নিয়ে যাও, কুইক। তারপর আঙ্কেলকে ওটিতে নিয়ে যাওয়া হলো। আমি আর বাইরে ছটপট করছি। 1 ঘন্টা পর ডাক্তার বের হলো। আমি দৌড়ে ডাক্তারের কাছে গেলাম। ওনার কি অবস্থা? কি হলো, চুপ করে আছেন কেন? অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাকে বাঁচানো সম্ভব হয়নি। ইজ নো মোর। কি? মুহূর্তে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কি বললেন আপনি? আবার বলেন। দেখুন, আপনি শান্ত হন। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, বাচ্চা মারা তো উপর আল্লাহর হাতে। আমি ধপ করে বসে পড়লাম। চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। কেন বারবার আমার সাথে এমন ঘটে? বিনা অপরাধে মা বাবাকে হারালাম, আর বাবার মতো একজনকে পেলাম, আজ তাকেও হারাতে হলো। আমি কি এমন অপরাধ করেছিলাম? কেন আমার থেকে সবাই দূরে চলে যাচ্ছে? এভাবে না করে আমাকে তুলে নিলেই তো পারো, তাহলে আমার সব কষ্টের অবসান হতো। এখন লামিয়াদের আসতে বলি। তারপর লামিয়াকে কল দিলাম। হ্যালো ভাইয়া। আমি কান্নার কারণে কথা বলতে পারছি না। এ কি ভাইয়া, তুমি কাঁদছো কেন? আঙ্কেল আর নেই। কি? কেমনে কি?
তুই এই হাসপাতালে চলে আয়। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ও আল্লাহ, আমাকে বলে দাও আমি কি করব। আমার যে খুব কষ্ট হচ্ছে, আমার সে সম্বলটুকু বাকি থাকলো না। এখন মেঝেতে হাঁটু গেড়ে বসে আছি। কিছুক্ষণ পর ভাইয়া, চোখ তুলে তাকিয়ে দেখি লামিয়া আর সায়রা। ভাইয়া কেমনে হয়েছে এসব? আমি কিছু বলতে পারছি না, শুধু চোখ দিয়ে পানি ফেলতেছি। আমাকে অনেকক্ষণ কথা বলার চেষ্টা করা হলো, কিন্তু পারলো না। ওনাকে সম্ভবত কেউ গুরুতরভাবে মেরেছে। কিন্তু ওনাকে এভাবে কে মারবে? সেটা তো আমি বলতে পারবো না। লামিয়া আর সাইরা আমাকে সান্ত্বনা দিচ্ছে। হাসপাতালের সব কাজ সম্পাদনা করে আঙ্কেলকে বাসায় আনা হলো। সাথে লামিয়া আর সাইরা আসছে। আমি এক কোণে বসে চুপচাপ চোখের জল ফেলছি। পরদিন অনেক মানুষ আসলো। লামিয়া, সাইরা, নীলা, এদের পরিবারের সবাই আসলো। যথাসময়ে আঙ্কেলকে দাফন করা হলো। লামিয়া আমাকে তার বাড়িতে নিয়ে যেতে চাইলো, কিন্তু আমি যেতে চাই না। অনেক জোরাজুরি করে নিয়ে গেল। ওনাদের বাড়িতে এনে আমাকে একটা রুমে আনা হলো। কিছুক্ষণ পর লামিয়া খাবার নিয়ে এলো। খেতে অনেক জোরাজুরি করে, কিন্তু আমি খাইনি। কেমন করে খাবো? খাবার তো গলা দিয়ে নামছে না। আমার জেদের কাছে হেরে গিয়ে চলে গেল। আমি অনবরত চোখে জল ফেলছি। আজ আঙ্কেল মরার 3 দিন। এখনও আগের চেয়ে একটু স্বাভাবিক। মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, যেখানে অপরাধী আর দুর্নীতি দেখব, সেখানেই কুকুরের মতো মারব। এখন আমার মনটা পাথর হয়ে গেছে, রক্ত ঝরানোর নেশায়। আঙ্কেলের খুনের প্রতিশোধ নিতে না পারলে আমার মনের আগুন নিভবে না। আমি আজ চলে যাব। সে কি ভাইয়া, তুমি এখানেই থাকবে আমার ভাই হয়ে? না রে বোন, আমি এখানে থাকলে আঙ্কেলের বাড়িটা কে দেখে রাখবে? এমনিতেই তোরা আমার জন্য অনেক করেছিস। রক্তের সম্পর্ক না হয়েও তোরা আমার জন্য যা করেছিস তা কখনো ভোলার নয়। তুমি কি সত্যিই চলে যাবে? আমি তো আর দূরে কোথাও যাচ্ছি না, আসি রে। তারপর ওর আব্বু আম্মুকে বলে বাসায় চলে আসলাম। আসার সময় কামরের দোকানে গিয়ে একটা বড় সাইজের লম্বা দা আর কয়েকটা চাপাতি বানাতে দিয়ে আসলাম। বাড়িতে এসে সোজা আঙ্কেলের রুমে চলে গেলাম। ঘুরে ঘুরে আঙ্কেলের স্মৃতিগুলো দেখতে লাগলাম। কয়েকদিন এই আগেই রুমে মানুষ থাকতো, কিন্তু আজ শুধু তার স্মৃতিগুলো পড়ে আছে। সে চলে গেছে অনেক দূরে। তারপর আঙ্কেলের রুম থেকে বের হয়ে আমার রুমে চলে আসলাম। এসে শুয়ে ভাবতে লাগলাম, আঙ্কেলকে কেন মেরেছে? ছেলেগুলোকে একবার পাই, সেদিন তাদের শেষ দিন হবে। প্রথম যেদিন হামলা করেছিল সেদিন তাদের চেহারা ভালো করে দেখে নিয়েছিলাম, দেখলেই চিনতে পারবো। পরদিন কামারের দোকান থেকে লামদা আর চাপাতিগুলো নিয়ে আসলাম। এসে লামদাটা খুব ভালোভাবে সাবধানে গাড়ির সিটের নিচে লুকিয়ে রাখলাম, যাতে কেউ বুঝতে না পারে। আর একটা ছুরি প্যান্টে গুঁজে নিলাম। তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য ভাড়া মারা এবং অপরাধীদের খুঁজে বের করা। এদিকে রাতে আমি বাসায় ফিরছি। বাসায় ফিরতেছি এমন সময় কয়েকটা ছেলে এসে আমার গাড়ি আটকালো। আমি গাড়ি থামানোর সাথে সাথে একটা ছেলে ছুরি বের করে বলল, এই গাড়ি থেকে নেমে সোজা চলে যা। কেন ভাই, গাড়ি থেকে নামবো কেন? যদি ভালো চাস তো ভাগ, না হয় এটা তোর পেটে ঢুকিয়ে দেব। এখন তোদের ভালো চাইলে তোরা ভাগ। কি, তোর এত বড় সাহস? এই ধর বেটাকে, মেরে নদীতে ফেলে দে। যখন আমাকে গাড়ি থেকে নামাতে যাবে, অমনি কোমরে গুজে রাখা ছুরিটা বের করে একটা হাতে ঢুকিয়ে দিলাম। আর ছাড়া পাওয়ার সাথে সাথে আমি সিটের নিচ থেকে রামদাটা বের করলাম। নে, আমাকে মারবি তাই না? তারপর বাকি ছেলেগুলো ছুরি বের করলো। একজন আমার দিকে ছুরি ছুঁড়ে মারলো, কিন্তু আমি সরে যাই। ছুরিটা গিয়ে আমার পিছনে থাকা ছেলেটার বুকে লাগে। ওরা যখন আমার দিকে এগিয়ে আসতে যাবে, তখনই রামদা দিয়ে একটাকে কোপ দিলাম। সাথে সাথে ছেলেটি লুটিয়ে পড়লো। আয়, আমাকে মার। তখনই কে যেন ছুরি দিয়ে আমার হাতে লাগাতে আসলো। সাথে সাথে আমার হাত দিয়ে রক্ত পড়তে লাগলো। মাথায় চরম রাগ উঠে গেল। রামদা দিয়ে একটার গর্দান এমনভাবে মারলাম, যার কারণে মাথা আর গলা আলাদা হয়ে গেল। এভাবে একে একে সবাইকে মেরে লুটিয়ে দিলাম। তারপর সবাইকে রাস্তার মাঝখানে এনে এক জায়গায় করে শুয়ে দিলাম। তারপর একটা ভয়ঙ্কর হাসি দিলাম। এই হাসির মানে একটাই, সেটা হচ্ছে প্রতিশোধের আগুন। তারপর সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে রামদার ছুরিটা ভালো করে ধুয়ে নিলাম। তারপর গোসল করে নিলাম।
বিছানায় বসে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া কথাগুলো ভাবতে লাগলাম। ভাবতেই আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। যে কিনা কোনোদিন মানুষের দিকে চোখ তুলে তাকায়নি, সে আজ 5টা খুন করেছে। আজ থেকে আমি খুনিদের খাতায় নাম লিখালাম। আজ থেকে আমি খুনি, দরকার হলে আরও খুন করব, তবু অপরাধীদের বাঁচতে দেব না। তারপর আর না ভেবে ঘুমিয়ে পড়লাম। পরদিন ফোনে শব্দে ঘুমে উধাও হয়ে গেল। মোবাইল হাতে নিয়ে দেখি লামিয়া ফোন করেছে। হ্যালো। তুমি এখনো ঘুমাচ্ছ? আমাদের নিয়ে যাবে না? আমরা সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। সরি, আমি 10 মিনিটের মধ্যেই আসতেছি। তারপর ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি উঠে চাবি নিয়ে বেরিয়ে গেলাম। ওদের ওখানে যেতে 11 মিনিট লেগে গেল। সরি, একটু দেরি হয়ে গেল। আজ না আসলেও পারতে। তারপর 3 জন উঠে পড়লো। ট্যাক্সি চলতেছে আপন মনে। না, কি শুনবো? ওই যে বখাটে আছে না, নাম রতন নাকি, রাস্তাঘাটে মানুষের থেকে ছিনতাই করে। হ্যাঁ তো? ওদের কাল রাতে কে জানি মেরে দিছে নির্মমভাবে। একজনের তো মাথা আলাদা করে দিছে। পুলিশ অজ্ঞাতনামা খুনিকে খুঁজছে। আমি নীরব দর্শকের মতো শুনে যাচ্ছি। না, ওদের জানতে দেওয়া যাবে না। যে করছে সে ভালো করছে, এসব আবর্জনা এলাকায় না থাকাই ভালো। কিন্তু এত বড় সাহস কার হয়েছে যে ওদের মতো ভয়ঙ্কর লোকদের মেরে দিল, তাও কোনো প্রমাণ ছাড়া? ওকে যদি একবার দেখতে পারতাম। চলে এসেছি। তারপর ওরা নেমে কলেজে ঢুকে পড়লো। না, আমাকে আরও সতর্ক হতে হবে। তারপর একটা চায়ের দোকানে ঢুকলাম নাস্তা করতে, কিন্তু ওখানেও একই কথা। আমি চুপচাপ নাস্তা করে টাকা দিয়ে বেরিয়ে গেলাম। তারপর 12টা পর্যন্ত ভাড়া মেরে কলেজের সামনে চলে আসলাম ওদের নিয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর ওরা বের হলো। তারপর ওদের নিয়ে জায়গায় বরাবর নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম। এভাবে আরও কয়েকদিন চলে গেল। এখন পরিবেশটা কিছুটা শান্ত হয়েছে। এখন আমার নেক্সট টার্গেট আঙ্কেলের খুনিদের আস্তানা বের করা। খোঁজ করা শুরু করে দিলাম। 3 দিন পর রাতে ওদের পেয়ে গেলাম রাস্তায় মাতাল অবস্থায়। তাই আমিও এই সুযোগে ওদের মেরে দিলাম। তারপর ওদের রক্ত আমার গায়ে মেখে বাঘের মতো গর্জন করতে লাগলাম। আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলাম, আঙ্কেল, তুমি কি শুনতে পাচ্ছ? আজ তোমার খুনিদের আমি নিজ হাতে মারলাম। দেখো, ওদেরও তোমার কাছে পাঠিয়ে দিলাম। আঙ্কেল, তুমি খুশি হয়েছো তো? তারপর ওদেরও রাস্তার মাঝখানে শুয়ে দিলাম। আমি চলে আসলাম বাসায়। গোসল করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন একটা দোকানে নাস্তা করতেছি, এমন সময় চোখ গেল টিভির দিকে। আবারও রাতারে খুন। 3 দিন পর আবারও একটি স্টাইলে খুন। কে এই খুনি আর কেনই বা খুন করেছে? পুলিশ তদন্ত করেছে। পরবর্তী সংবাদ জানতে চোখ রাখুন নাহিদ এডিটিং এর পর্দায়। আমি মনে মনে হাসতেছি। চুপচাপ খেয়ে বেরিয়ে পড়লাম। আজ আমি বড় ধরনের গ্যাংস্টার। অবশ্য এ পর্যন্ত আসতে আমার কত কিছুই না করতে হয়েছে। বড় বড় সন্ত্রাসদের খতম করে ওদের সব কিছু দখল করে নিয়েছি। এগুলো দিয়ে গরিবদের সেবা করি। এখন একটা ভয়ের নাম হচ্ছে ইমরান। বড় বড় নেতারা আজ আমার পায়ের নিচে। আমি যেখানেই যাই না কেন সেখানেই সবার মধ্যে ভয় কাজ করে। এখন আমার দলে 50 জনের মতো কাজ করে। এখন আর ট্যাক্সি চালাই না। আমার বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স কিছুর অভাব নেই। লামিয়াও জানে এ বিষয়ে, তারাও আমাকে সাপোর্ট করে। ওদের আনা নেওয়ার জন্য একটা ড্রাইভার দিয়েছি। এই তো কিছুদিন আগের কথা। লামিয়াদের কিছু ছেলে বিরক্ত করতো, তাই আমি কলেজে গেলাম। বল, তোদের কি বিরক্ত করে? এই বদমাইশগুলো। এই, তোদের ঘরে মা বোন নেই? এই, তুই কে রে? যা ভাগ। আমি ভাগবো না, একটু পর তোরাই ভাগবি। তুই কে যে তোকে দেখে আমরা ভাগবো? ইমরানকে চিনিস? হ্যাঁ, চিনি তো, একজন বড় মাফিয়া। ভালো। ও কি কি করতে পারে সেটা নিশ্চয় জানিস। দিন দুপুরে মানুষ খুন করে। তোরা ইমরানকে কখনো দেখেছিস? না, ও সহজে কারোর সামনে আসে না। এখন যদি ইমরান তোদের সামনে আসে তাহলে তোরা কি করবি? সেটা তোকে বলবো কেন? তুই কে? ভাগ শালা। এই লামিয়া, তোরা এদিকে আয় তো। হ্যাঁ ভাইয়া, বলো। আরে জানু, এই ছেলেটা তোমার ভাই নাকি? আসো, তোমার ভাইয়ের সামনে তোমাকে একটা পাপ্পি দেই। এদের তুলে নিয়ে যাও, আর ভালো করে আমার পরিচয়টা দিয়ে দিও। ছেলেগুলো তো ভয়ে প্যান্ট নষ্ট করার অবস্থা। আমার লোকেরা ওদের সবাইকে কলার ধরে টানতে টানতে নিয়ে গেল। তোরা ক্লাসে যা, আর কেউ কিছু বললে আমাকে জানাবি। ধন্যবাদ ভাইয়া।
আরে ধুর, ভাইয়াকে ধন্যবাদ দিতে হয় না। আমার বোনের দিকে কেউ চোখ তুলে তাকালে তাকে জ্যান্ত পুঁতে ফেলবো। তারপর ওদের থেকে বিদায় নিয়ে চলে আসলাম আমার আস্তানায়। এসে দেখি সবাইকে বেঁধে রাখা হয়েছে। কি তোদের ওপারে পাঠিয়ে দিব নাকি? ভাই, আমাদের ভুল হয়ে গেছে, দয়া করে আমাদের মারবেন না। ইমরানকে চিনিস তো এবার? হ্যাঁ হ্যাঁ, আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর কখনো কোনো অন্যায় করব না। এই ওদের বাঁধন খুলে দাও। তারপর ওদের বাঁধন খুলে দিল। সবাই এক সারি হয়ে দাঁড়াও। আমার কথা মতো সবাই দাঁড়ালো। এখন শপথ কর যে কখনো কোনো অন্যায় করবি না, কোনো অন্যায়কে প্রশ্রয় দিবি না, আর কোনো মেয়েকে কখনো অসম্মান করবি না, সবাইকে নিজের বোনের মতো দেখবি। আমার কথা মতো শপথ নিল। যা, এখন তোরা যা। ধন্যবাদ, আপনি আসলেই ভালো মানুষ। আরে শোন, আমার পরিচয় যাতে কেউ না জানে, তাহলে ওই দিন তোদের শেষ দিন। না না, আমাদের মনে থাকবে। যা এবার। তারপর ছেলেগুলো চলে গেল। বসে আছি, এমন সময় সাইরা ফোন আসলো। হ্যালো ভাইয়া, তুমি কোথায়? আমাদের নিতে আসবে না? ওকে, তুই দাঁড়া, আমি এক্ষুনি আসতেছি। তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পর ওদের ওখানে চলে গেলাম। তারপর ওরা গাড়িতে উঠলো। ভাইয়া, ছেলেগুলো আমাদের কাছ থেকে মাফ চাইলো। আরে জীবনেও বেয়াদবি করবে না। ভাইয়া, আজকে সবাই আমার বাসায় চলো। কেন? আম্মু তোমাকে দেখতে চাইছে। ও আচ্ছা, আন্টিকে ভালো করে রান্না করতে বল। তারপর সবাই সাইরার বাড়িতে গেলাম। আন্টি আমাকে দেখে খুব খুশি। তারপর খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম। এসে শুয়ে পড়লাম। শরীর ক্লান্ত থাকায় ঘুম আসতে দেরি হলো না। হঠাৎ ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। মোবাইল হাতে নিয়ে দেখলাম শ্রমিক ফোন দিয়েছে। হ্যাঁ শামিক, বলো। বাসায় ঘুমাচ্ছি। স্যার, আজকে রাত 9টার দিকে অস্ত্র চালানো হবে। খবর নিয়ে জানতে পারলাম কুখ্যাত সন্ত্রাসী আজমল অস্ত্রগুলি কিনেছে। কি বলো? কোন রুট দিয়ে চালান হবে? এলিফ্যান্ট রোড। ওকে, আমি আসতেছি। তারপর ফোন কেটে দিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 5টা বেজে গেছে। তারপর উঠে ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে সোজা চলে গেলাম আস্থানায়। স্যার, আপনি এসেছেন? সবাইকে এখানে ডাকো। তারপর শ্রমিক সবাইকে ডাকলো। সবাই শোনো, আজ এলিফ্যান্ট রোড দিয়ে অস্ত্র পাচার হবে 9টার দিকে। সবাই গিয়ে ওখানে অবস্থান করো, একটা অস্ত্র যাতে নিয়ে যেতে না পারে। ওকে স্যার। আরে সবাই যার যার রাইফেল মনে করে নিয়ে যাবে। বলা তো যায় না, ওরা যদি অ্যাটাক করে। ওকে স্যার। তোমরা সন্ধ্যার পর রেডি হয়ে পড়ো। এখন তোমরা যাও। শ্রমিক, তুমি থাকো। তারপর শ্রমিক বাদে সবাই চলে গেল। আমি শ্রমিককে সব কিছু বুঝিয়ে দিলাম, কিভাবে কি করতে হবে। সন্ধ্যা হলেই ওরা সবাই বেরিয়ে পড়লো। আমি বসে বসে পয়সা কুড়াচ্ছি। যত সময় যেতে লাগলো আমার টেনশন বাড়তে লাগলো। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি। ঘড়ির কাঁটা যখন 10টা ছুঁই ছুঁই, তখন শ্রমিকের ফোন আসলো। আমি সাথে সাথে রিসিভ করলাম। হ্যাঁ শ্রমিক, বলো, ওই দিকের কি খবর? মিশন সাকসেসফুল স্যার, আমরা সব অস্ত্র যত্নে রেখেছি। ভেরি গুড। কিন্তু কিন্তু কি? ওদের সাথে গোলাগুলি যে আমাদের একজন কর্মী আহত হয়েছে, হাতে গুলি লেগেছে। তাকে ইমার্জেন্সি হাসপাতালে পাঠাও, কুইক। হ্যাঁ স্যার, পাঠিয়ে দিয়েছি। ওকে, এখন তোমরা অস্ত্রগুলো নিয়ে চলে আসো। ওকে স্যার। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। 1 ঘন্টা পর ওরা চলে আসলো। একে একে সব অস্ত্রের বাক্স আমার সামনে রাখা হলো। আমি একটা বাক্স করলাম। এমা, এগুলো সব তো AK-47। একটা হাতে নিয়ে হু হু করে হাসতে লাগলাম আর বলতে লাগলাম, আমার এলাকায় কোন সন্ত্রাসী কে ভালো করে চলতে দিব না, সব পাপের সাম্রাজ্য ধ্বংস করব। যাও, এগুলো গোডাউনে রেখে আসো। তারপর সবাই রেস্ট নাও। আমি বাসায় গেলাম। তারপর আমি বাসায় চলে আসলাম। এসে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। তারপর এভাবে সুখে শান্তিতে আমার দিন কাটতে লাগলো। কিন্তু মা বাবার কথা খুব করে মনে পড়ে। তখন মা বাবার ছবিটা বের করে ছবির সাথে কথা বলি। একদিন বসে বসে টিভি দেখতেছি, এমন সময় ফোন বেজে উঠলো। ফোন হাতে নিয়ে দেখি লামিয়া কল দিয়েছে। ফোন রিসিভ করলাম। কেমন আছো? ভালো, তুই? ভালো। আর শোনো, তোমাকে আমাদের সাথে যেতে হবে। কোথায়? আমার এক আত্মীয়ের বিয়েতে। তাই কালকে আমরা সবাই দিনাজপুর যাচ্ছি। নামটা শোনার সাথে সাথে আমার বুকটা ধুক করে উঠল। না রে, আমার যাওয়া হবে না, অনেক কাজ পড়ে আছে। তুমি না গেলে সাইরা আর নীলা যাবে না বলতেছে।
তুমি যাচ্ছ, এটা ফাইনাল। এভাবে অনেকক্ষণ জোরাজুরি করার পর রাজি হয়ে গেলাম। তুমি কাল সকালে আমাদের পিক আপ করে নিবে। ওকে। তারপর ফোন কেটে দিলাম। কতদিন পর সেই চিরচেনা শহরে যাব ভাবতে মনটা কেমন জানি করতেছে। আচ্ছা, আমি কি মা বাবার সামনে যাব? মা বাবা কি আমার উপর এখনও রাগ করে আছে? জানি না তারা কেমন কাছে। পিচ্চি বোনটা কত বড় হয়েছে কে জানে। যাই হোক, মা বাবার সামনে যাব, হয়তো ওরা আমার অপেক্ষায় বসে আছে। আমি সেই কবে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও জানি না। পরদিন কারো ফোনের শব্দে ঘুমের 12টা বেজে গেল। চোখ বন্ধ অবস্থায় ফোন রিসিভ করলাম। হ্যালো, কে? এই, তুমি গাধার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছ? কি আপনি? মোবাইলের দিকে তাকিয়ে দেখো। আমি মোবাইলের দিকে তাকালাম। ও লামিয়া। ও লামিয়া না বলে তাড়াতাড়ি রেডি হয়ে আমার বাসার সামনে আসো। কেন? কাল কি বলছিলাম এর মধ্যেই ভুলে গেলে? ও আচ্ছা, আমি আসতেছি এই বলে ফোন কেটে দিলাম। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে নিলাম। তারপর ব্যাগে কিছু কাপড় চোপড় নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পর লামিয়ার বাসার সামনে চলে আসলাম। তিত মেতনি দেখি এখনো দাঁড়িয়ে আছে। এই তোমার আসার সময় হলো? সরি। তোমার গাড়িটা এখানে পার্ক করে রাখো, আমরা আমাদের গাড়ি নিয়ে যাব। আমি ড্রাইভ করতে পারবো না। না, তোমার এত দূর ড্রাইভ করার দরকার নেই। ড্রাইভার আঙ্কেল গাড়ি বের করেন। তারপর গাড়িটা ওদের বাসার সামনে পার্ক করে সবাই লামিয়াদের গাড়িতে উঠলাম। ফোন করে আমার কয়েকজন লোককে দিনাজপুরে চলে আসতে বললাম নিজের সেফটির জন্য। গাড়ি চলছে আপন মনে। গাড়ি যত এগোচ্ছে তত আমার বুকে দোকানিটা বেড়ে চলেছে। আবার পুরনো স্মৃতিতে ডুব দিলাম। এভাবে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। হঠাৎ কারো ডাকে ঘুম ভাঙলো। আমি চোখ খুললাম। এসে গেছি, এবার নামো। আমি গাড়ি থেকে যখন নামলাম তখন আমি তো পাতাল থেকে থুকু আকাশ থেকে পড়লাম। কারণ আমি এখন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আমি দুবার পিছতে গিয়ে গাড়ির সাথে ধাক্কা খেলাম। কি ভাইয়া, তুমি পেছনে যাচ্ছ কেন? আমরা এখানে কেন? এটা তো বিয়ে বাড়ি। কি? কার বিয়ে? আমার আব্বুর খালাতো ভাইয়ের মেয়ের বিয়ে। তোর আব্বুর খালাতো ভাইয়ের নাম কি? আমজাদ হোসেন। তার মেয়ের নাম কি? লিমা। আমি বাড়ির ভেতরে যেতে পারবো না, তোরা যা। সে কি? কেন? এটা আমার বাড়ি, আর সেই লিমা হচ্ছে সেই যার কারণে একদিন এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছিল। সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। কি? তুমি এত বড় বাড়ির ছেলে ছিলে? আচ্ছা, তোরা ভিতরে যা। আমি এই বাড়িটাতে ঢুকতে পারবো না। কেন? কোন মুখে ঢুকবো বলতো, যেখানে বাবা মা তো সন্তানকে বিশ্বাস করে না, সন্তানকে গরুর মতো পিটায়। তখন হয়তো রাগের মাথায় মেরেছিল। এখন ওদের সাথে দেখা করে দেখো, ওরা হয়তো তোমার উপর রেগে নেই। না, আমি যেতে পারবো না। তুমি এখন আমার ভাইয়ের পরিচয় ঢুকবে। ওদের কাউকে তুমি চেনো না, এটাই ফাইনাল। আর তুমি না গেলে আমরা কেউ যাব না। ওদের জোরাজুরিতে যেতে বাধ্য হলাম। তারপর সবাই ব্যাগ নিয়ে যখন ভিতরে ঢুকতে যাব তখনই আমার ফোন বেজে উঠলো। হ্যালো। হ্যাঁ স্যার, আমরা দিনাজপুরে এসে গেট পড়েছি। এখন কোথায় যাব? কাউকে জিজ্ঞেস কর মন্ত্রীর বাড়ি কোথায়। মন্ত্রীর বাড়ি বললেই দেখিয়ে দেবে। ওকে স্যার। তারপর ফোন কেটে দিয়ে দরজার সামনে গেলাম। লামিয়া কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর দরজা খুলে দিল। লিমা দরজা খুলে দিয়েছে। লিমা আমাকে দেখে ভূত দেখার মতো হয়ে গেছে। আমার দিকে হা করে তাকিয়ে আছে। এই লিমা, কে এলো রে? আমার মায়ের গলা। চিনতে কষ্ট হলো না। কতদিন পর সেই চিরচেনা কণ্ঠটা শুনলাম। মা দৌড়ে এলো। কে এলো রে? আমার দিকে চোখ পড়তেই মাও হাও হয়ে গেল। সাথে সাথে মার চোখ দিয়ে পানি ছেড়ে দিল। বাবা ঈশান। এই বলে আমাকে জড়িয়ে ধরলো, আর জড়িয়ে ধরে হাওমাও করে কান্না করে দিল। আরে করছেন কি? আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরেছেন কেন? আর কে ঈশান? বাবা, আমাদের তুই ক্ষমা করে দে। আমরা না বুঝে তোর উপর অনেক অন্যায় করে ফেলেছি। কাকে ক্ষমা করতে বলছেন? আপনাদের ছেলে ঈশান 2 বছর আগে মারা গেছে। কথা বলতে আমার কি যে পরিমাণ কষ্ট হচ্ছে সেটা একমাত্র আমি জানি।
বাবা তুই কি চাস আমি মা হয়ে তোর পায়ে ধরি? না মা, তোমার জায়গা এখানে। এই বলে মাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আমি নিজেকে আর শক্ত রাখতে পারলাম না। মা ছেলে দুজনেই হাউমাউ করে কান্না করতেছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা ভিতরে আসো। সবাই ভিতরে ঢুকতে যাবে এমন সময় কি আমি পা নাড়াতে পারছি না কেন? মনে হচ্ছে কিসের সাথে যেন আটকে গেছে। নিচে তাকিয়ে দেখলাম লিমা আমার পা ধরে বসে আছে। কি আপনি আমার পা এমনভাবে ধরে আছেন কেন? আমাকে তুমি মাফ করে দাও, আমি রাগের বশে এসব করে ফেলেছি, এরকম হবে কখনো ভাবিনি। আমি চুপ করে আছি। বাবা ওকে মাফ করে দে, ও আমাদের সব সত্যি কথা বলেছে। ও প্রতিদিন আমাদের কাছে এসে কান্না করে। কিসের মাপ? ও কি ফিরিয়ে দিতে পারবে আমার চলে যাওয়া 2টা বছর? তাহলে আমি তাকে ক্ষমা করব। এই বলেই আমার পাটা জোর করে ছাড়িয়ে নিলাম। বাবা মেয়েটাকে ক্ষমা করে দিলেও পারতি। আরেকবার যদি এই কথা বলো তাহলে আমি এক্ষুনি চলে যাব। আর আমার কাছ থেকে ক্ষমা চেয়ে সময় নষ্ট না করে বিয়ের প্রিপারেশন নিতে বলো। লিমা এখনো দরজার কাছে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। আচ্ছা মা, তোমরা বসো, আমি খাবার ব্যবস্থা করছি। আমরা বসে পড়লাম। তারপর মা আমাদের জন্য খাবার এনে দিল। আমরা খাচ্ছি এমন সময়। আর লিমা মামুনি, তুমি কখন এলে? পুরুষের কণ্ঠ শুনে আমি একটু আড়ালে চোখ তাকালাম। এ তো আমার ফুপা, মানে লিমার আব্বু। এই তো আঙ্কেল কিছুক্ষণ আগে। কই গো লিমার মাই, দেখে যাও কে এসছে। তোমার সাথে এদের তো চিনলাম না। এ হচ্ছে সাইরা, এ হচ্ছে নীলা, আর এ হচ্ছে। যখনই মাথা তুললাম ফুপাও আমাকে দেখে হা হয়ে গেল। আরে ঈশান তুই? আমি ভুল দেখছি না তো? তুমি একদম ঠিক দেখছো, এটা আমাদের ঈশান। কিন্তু তুমি এতদিন পর কোথায় থেকে? জানো আমার তোমাকে কত জায়গায় খুঁজছি। আর লামিয়ার সাথে তোমার পরিচয় কেমন করে? আমি যখন কিছু বলতে যাব অমনি কে যেন আমাকে জড়িয়ে ধরলো। আমি ভালো করে তাকিয়ে দেখলাম ফুপু। বাবা কেমন আছিস? ভালো, তুমি? বাবা আমার মেয়ের হয়ে তোর থেকে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি, বাবা আমাদের মাফ করে দে। আরে করছো কি? তোমরা তো কোনো অন্যায় করনি, যা হয়েছে সব আমার কপাল। বাবা এভাবে বলিস না, মেয়েটা তার কাজের জন্য অনুতপ্ত, সবার কাছ থেকে মাপ চাইছে। আমি সবাইকে সেই কবেই মাফ করে দিয়েছি। আরে আগে ওদের খেতে দাও তো, পরে শোনা যাবে। হ্যাঁ তোমরা আগে খেয়ে নাও। তারপর আমরা খাওয়া শেষ করলাম। সবাই একসাথে সোফায় বসলাম। লিমা এখনো সেই এক জায়গায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ বাবা এবার বলো। কিছুক্ষণ পর আমাকে আটকে দিয়ে লামিয়া বলতে শুরু করলো। ওদের সাথে কেমনে পরিচয় হলো, একে একে সব খুলে বলল। সবার দিকে তাকিয়ে দেখলাম সবার চোখে পানি। বাবা তুই এত কষ্টে ছিলি? দেখ তোর কারণে ছেলেটার কত কষ্ট সহ্য করতে হয়েছে, কোন দুঃখে যে তোকে পেটে ধরেছিলাম। তুই কেন এমন করলি বলতো? ছেলেটা না হয় তোকে রাগের মাথায় একটা থাপ্পড়ি মেরেছিল, তাই বলে তুই? আরে মেয়েটা না বুঝে এমন করছে। এখন আমার ছেলে আমার কাছে ফিরে এসেছে, এটাই অনেক। রাধিকা কোথায়? ও তো কলেজে গেছে। ও তখনই বাসার কলিং বেল বেজে উঠলো। মা গিয়ে দরজা খুলে দিল। এ কি আপনারা কারা? এভাবে অস্ত্র নিয়ে এখানে আসছেন কেন? আমরা ইমরান স্যারের গার্ড। কোন ইমরান? মা ওদের ভিতর আসতে দাও। এ বাড়িতে অস্ত্র হাতে ঢোকা বারণ। তুমি ঢুকতে দিবা কিনা সেটা বলো, আমি যেখানে থাকবো ওরাও সেখানেই থাকবে। মার কিছু না বলে ওদের সামনে থেকে সরে গেল। তারপর ওরা সবাই ভিতরে ঢুকে সারিবদ্ধভাবে দাঁড়ালো। তোমাদের আসতে তো কোনো অসুবিধা হয় নাই? না স্যার। মা ওদের থাকার জন্য বড় গেস্ট রুমটা খুলে দাও। আচ্ছা আমি ব্যবস্থা করতেছি। আর তোমরা এখানে নিজের বাড়ি মতো চলবে। ওকে স্যার। আচ্ছা আমি ইমরান নামটা তোমার বাবার মুখে অনেকবার শুনেছি, যার নাম শুনেই বড় বড় নেতাদের প্যান্ট নষ্ট হয়ে যেত। তুমি কি সেই ইমরান? হ্যাঁ ও সেই ইমরান, আমাদের গর্ব। আচ্ছা আমার খুব ক্লান্ত লাগছে, আমি রুমে গেলাম। এই বলে আমি আমার রুমে চলে আসলাম।
রুমটা যেমন রেখে গিয়েছিলাম ঠিক তেমনই আছে। তারপর খাটে শোয়া মাত্রই ঘুমিয়ে পড়লাম। ঘুমাচ্ছি এমন সময় কারো চিৎকার চেঁচামেচি যে ঘুম ভেঙে গেল, তাই খাট থেকে নেমে তাড়াতাড়ি নামলাম। নিচে নামতে নামতে এই লোকগুলো এখানে কেন, অস্ত্র হাতে? আমরা ইমরান স্যারের গার্ড, কোন ইমরান? মাফিয়া ডন। কি হয়েছে, এত চিৎকার চেঁচামেচি কেন? সাথে সাথে সবাই আমার দিকে তাকালো। বাবা তো আমাকে দেখে হা হয়ে তাকিয়ে আছে। তোমাদের খাওয়া দাওয়া হয়েছে? জি স্যার। তারপর আমি যখনই উপরে উঠতে যাব তখনই বাবা ঈশান। সাথে সাথে আমি থেমে গেলাম। আপনি ভুল করছেন, আমি ঈশান না, আমি হলাম ইমরান। বাবা তুই আমাকে ক্ষমা করে দে, আমি না জেনে তোর গায়ে আঘাত করেছি। এই যে মিস্টার আমজাদ চৌধুরী, সম্মান দিয়ে কথা বলুন। আপনার মতো মন্ত্রী আমার পায়ের নিচে থাকে। কিসের বাবা? কার বাবা যে নিজের ছেলেকে বিশ্বাস করে না, অন্য মেয়ের কথা বিশ্বাস করে? আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি বাবা, আমাকে তুই মাফ করে দে। এই 2 বছর তোকে আমি অনেক জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি। আমি বাবা হয়ে তোর কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। হইচই শুনে সবাই চলে এলো। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। বাবা, তোমার বাবাকে ক্ষমা করে দাও। তোমার জন্য উনি প্রতিদিন কান্না করে আর নিজেকে ধিক্কার দেয়। হ্যাঁ বাবা, ভাইয়াকে ক্ষমা করে দে, যা শাস্তি আমাদের দে, কারণ সবকিছু আমার আমার মেয়ের জন্য হয়েছে। হ্যাঁ ভাইয়া, হাজার হলেও উনি তোমার বাবা মার ওপর এত রাগ থাকা যায় না। লিমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি করব বুঝতেছি না। বাবা, ওনাকে মাফ করে দে। সবাই যখন এত করে বলছে তাই মাফ না করে থাকতে পারলাম না। আমি বাবা বলে বুকে জড়িয়ে নিলাম। দুজনে হাউমাউ করে কান্না করতেছি, সবার চোখে পানি। যাক, এ বাড়িতে আবার শান্তি ফিরে এলো। আচ্ছা বোন কোথায়? ও কলেজ থেকেও কোনো একটা ফ্রেন্ডের বাসায় গেছে, চলে আসবে। আচ্ছা ওকে কিছু বলো না, আমি ওকে সারপ্রাইজ দেব। কে কাকে কি বলবে না শুনি, আর কে কাকে সারপ্রাইজ দেবে? মা, ওকে ওকে তো চিনলাম না। ও তোর বোন আর কি? কি কত বড় হয়ে গেছে? মা, এই চেষ্টাটা কে? আর এই লোকগুলো কে খেলনা রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে? বোন কেমন আছিস? কে আপনি? ও তোর ভাই, চিনতে পারছিস না? আমার কোনো ভাই নাই, আমি রুমে গেলাম। এই বলে হন হন করে চলে গেল। শাকচুনিটা তো হেব্বি রেগে আছে। তুই চলে যাওয়ার পর থেকে আমরা কারোর সাথে ভালো করে কথা বলি না। এই দেখ, উপরে গিয়ে কান্না করতেছে বোধহয়। আচ্ছা আমি যাই, ওর রাগ ভেঙে আসি। তারপর আমি বোনের রুমে গেলাম। গিয়ে দেখলাম ও সত্যি সত্যি কান্না করতেছে। বোন, আপনি কে? আমি কারো বোন না, চলে যান এখান থেকে। তুই আমার উপর খুব রেগে আছিস তাই না? আমি কারো উপর রেগে নেই, জানতো এখান থেকে। সত্যি চলে যাব? হ্যাঁ। ওকে যাচ্ছি, তবে বলে রাখছি এবার গেলে আর কখনো আসবো না। দেখি লাইনে আসি কিনা। এ বলে যখনই দরজার দিকে পা বাড়াবো অমনি ও এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আরে যদি যাস তাহলে তোর খবর আছে। না রে বোন, তোকে ছেড়ে আর কোথাও যাব না। তোর কি আমার কথা একবারও মনে পড়েনি? সবার উপর রাগ করে চলে গেলি। তোদের কথা খুব মনে পড়েছে। আরে যদি যাস তখন দেখবি, কন্টার কোথাকার। না রে, তোদের কিভাবে বলি? আয় ভেতরে আয়। ভাইয়া, ওদের তো চিনলাম না। ওরাও আমার বোন, আমার দুঃখের দিনে ওরা আমার পাশে ছিল। তোর বোন মানে আমার বোন। তা পুরা কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো। আচ্ছা, এই সরল সহজ ছেলেটাকে এত স্মার্ট হলো কিভাবে? শুধু স্মার্ট না, তোমার ভাই যেদিকে যায় সেদিকে তুফান সৃষ্টি হয়, বাঘের মতো ভয় পায়। ওর এত পরিবর্তন হওয়ার গল্পটা বলো। অন্য সময় বলবো, এখন নিচে চলো, ডাকছে। তারপর আমরা সবাই নিচে গেলাম। সবাই একসাথে বসে নাস্তা করলাম। সবাইকে পেয়ে খুব ভালো লাগছে। মাঝরাতে ঘুমাচ্ছি এমন সময় আমার পায়ে পানি অনুভব করলাম। আর কি যেন পা ধরে কান্না করতেছে। একটু নড়ে ওঠার সাথে সাথেই কে যেন আমার রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল। অন্ধকার হওয়ায় ভালো করে দেখতে পাইনি। আমি তো মহা চিন্তায় পড়ে গেলাম। কি হতে পারে?
সব চিন্তা এক সাইডে রেখে আবার ঘুমিয়ে পড়লাম। পরদিন কারো ধাক্কাধাক্কিতে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম বোন। কি হয়েছে, ধাক্কাচ্ছিস কেন? কি হয়েছে মানে? বাড়িতে কত কাজ পড়ে আছে আর তুমি এখনো ঘুমোচ্ছ? আমার আবার কিসের কাজ? আজ না নীলাপুর গায়ে হলুদ, তাড়াতাড়ি ওঠ, না হয় পানি ঢেলে দেব। আচ্ছা উঠছি, তুই যা। তারপর উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নাস্তা শেষ করে সোফায় গিয়ে বসলাম। বাবা, আজ মেয়েটার গায়ে হলুদ, কালকে শ্বশুরবাড়ি থেকে চলে যাবে। তো কোনো সিন ক্রিয়েট করিস না বাবা, হাসি খুশি থাক। আমি এই ড্যানিটার বিয়েতে থাকতে পারবো না, আমি আজই চলে যাব। বাবা এমন করিস না, মেয়েটা না বুঝে এমন করেছে। আর তোর ফুপি শুনলে কতটা কষ্ট পাবে ভেবে দেখেছিস? তাই বলছি একটু মানিয়ে নে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আস্তে আস্তে সব মেহমান আসতে শুরু করলো। বাড়িতে একটা বিয়ের আমেজ এসে গেছে। আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও রেডি হয়ে নিচে নামলাম। মেহমানদের আপ্যায়ন করতে লাগলাম। অবশেষে অনুষ্ঠান শুরু হয়ে গেল। সব মেয়েরা হলুদ শাড়ি পরেছে। লিমাকে খুব সুন্দর লাগছে, কিন্তু দেখে মনে হচ্ছে ওর মন খারাপ। তাতে আমার কি? একে একে সবাই ওকে হলুদ লাগাচ্ছে। আমি এক জায়গায় বসে বসে জুস খাচ্ছি। হঠাৎ মায়ের ডাক পড়লো। আমি মায়ের কাছে গেলাম। হ্যাঁ মা, বলো। সবাই হলুদ লাগাচ্ছে, যা তুইও হলুদ লাগিয়ে আয়। মায়ের দিকে একটা রাগী লুক নিয়ে তাকালাম। দেখ বাবা, সব কিছু লাগাইছে, এখন যদি তুই না লাগাস সবাই কি ভাববে বলতো? আমি লিমার দিকে তাকিয়ে দেখলাম আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। আচ্ছা যাচ্ছি, এই বলে হলুদের বাটি নিয়ে স্টেজের দিকে গেলাম। আমাকে যেতে দেখে লিমার মুখে হাসি ফুটে উঠলো। আমি ওর কাছে গিয়ে ওর দিকে তাকিয়ে হলুদ লাগিয়ে সোজা আমার রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে আছি। কিছুক্ষণ পর রাধিকা আসলো। তুই এভাবে চলে এলি কেন? এমনি, ভালো লাগছে না। অনুষ্ঠান শেষ? হ্যাঁ, তোকে আব্বু ডাকতেছে। আচ্ছা চল। তারপর আব্বুর সাথে কথা বলে রুমে চলে আসলাম। রুমে ঢুকে দেখলাম আব্বুর সাথে কথা বলে রুমে এসে দেখলাম লিমা বসে আছে। ওকে দেখে আমার গা জ্বলতে লাগলো। একদম সহ্য করতে পারি না। আপনি এখানে কেন? কি চাই? ছলছল চোখে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, চুপ করে আছেন কেন? কিছু বলার থাকলে বলুন, না হয় এখান থেকে যান, আমি ঘুমাবো। তোমার সাথে কথা আছে। না বলে এত ঢং করছেন কেন? তাড়াতাড়ি বলে বিদায় হন। আমি আর কিছু না বলে কান্না করতে করতে দৌড়ে চলে গেল। আমি তো কিছুই বুঝলাম না কি বলতে এসেছিল, আবার চলেই বা গেল কেন। ওসব ফালতু মেয়েকে নিয়ে ভাবার কোনো লাভ নেই। আমি এখন ঘুমাই। তারপর গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন মানুষের হইচয়ে ঘুম ভেঙে গেল। বিয়েবাড়ি, হইচই তো থাকবেই। গড়ির দিকে তাকিয়ে দেখলাম 10টা বেজে গেছে। তারপর উঠে ফ্রেশ হয়ে নিচে নামলাম নাস্তা করতে। উঠেছিস? আয় নাস্তা করে নে। তারপর নাস্তা করতে বসে পড়লাম। গুড মর্নিং। নাস্তা করে রেডি হয়ে নি, অতিথিরা এসে পড়বে। তো আমি কি করব? কি করবি মানে? বিয়ে বাড়ি বলে কথা, সুন্দর করে সাজতে হবে না? আর মেহমানদের আপ্যায়ন করতে হবে। ওই ফালতু মেয়েটার জন্য এত আদিক্ষাতে কিসের? আমার অসহ্য লাগছে। ঈশান, ধমকিয়ে লাভ নাই। বেশি বাড়াবাড়ি করলে আমি এক্ষুনি চলে যাব। আর কিছু না খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে বসে আছি, এমন সময় ফোন আসলো। হাতে নিয়ে দেখি শমিক ফোন দিয়েছে। হ্যাঁ শমিক, বলো। ওই দিকের কি খবর? স্যার, যে আপনার সাথে পাঙ্গা নিতে চাইছিল তাকে তুলে নিয়ে আসছি। গুড। এখন এটাকে কি করব? হাত পা এমনভাবে ভেঙো যেন জীবনে হাঁটাচলা করতে না পারে। তারপর রাস্তার মাঝখানে ফেলে দিও। ওকে স্যার। ফোন কেটে দিলাম। তখনই ঈশান, মা, তুমি কখন এলে? এখন ভেতরে আসতে বলবি না? যাক বাবা, কিছু শুনতে পাইনি। আরে আসো, অনুমতি নেওয়ার কি আছে? অনুমতি নিতে হবে? তুই এখন আগের ঈশান নেই, অনেক বদলে গেছিস। কিছু বলবে? তোর বাবার সাথে এভাবে কথা বলা ঠিক হয়নি। জানিস উনি কত কষ্ট পেয়েছে? তো কি করব? ওই মেয়েকে নিয়ে এত আদিক্ষেতা কিসের?
বাবা, মেয়েটা আজকের পর থেকে অন্য বাড়ির বউ। আজই ওর এই বাড়িতে শেষ দিন, তাই তোর কাছে হাত জোড়ো করে বলছি, আজকের জন্য একটু মানিয়ে নে। তোর ফুপি খুব কষ্ট পাবে। তুই চলে যাওয়ার পর থেকেই এমনিতে কারোর মনে শান্তি নেই। আচ্ছা তুমি যাও, আমি আসছি। আচ্ছা। কপালে চুমো দিয়ে চলে গেল। তারপর আমি রেডি হয়ে নিচে নামলাম। আমাকে দেখে বাবার মুখে হাসি ফুটলো। ঈশান, এই দিকে আয়, তোর সাথে একজনের পরিচয় করিয়ে দিই। হ্যাঁ বলো। ইনি হচ্ছে। আরে স্যার, আপনি এখানে? আমি লোকটার দিকে তাকালাম। এ তো মিস্টার আরমান, মাদক কারবারের সাথে জড়িত। মাথায় বন্দুক ঠেকিয়ে বলেছিলাম, যদি আর কখনো মাদক কারবার করে তাহলে সোজা উপরে পাঠিয়ে দেব। এবং এই পর্যন্ত মাদক কারবার করে যা উপার্জন করেছে সব আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিলাম। এই থেকে উনি একদম সোজা। আপনি এভাবে কাঁদছেন কেন? আপনাকে দেখে তো সবার প্যান্ট নষ্ট হয়ে যাওয়ার অবস্থা। তো আপনি ভালো আছেন? জি, আপনি? আপনারা একে অপরকে চিনেন নাকি? আচ্ছা আমি যাই, আপনারা কথা বলেন। কনেকে স্টেজে আনা হলো। ওর পাশে 3 পেতনি আছে, রাধিকা, লামিয়া, সাইরা। সবগুলো ময়দা মেখে ভূত হয়ে গেছে। দুপুর হয়ে গেল। বরপক্ষ থেকে অনেকে এসেছে, কিন্তু বর এখনো আসেনি। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, কিন্তু বরের কোনো খবর নেই। তাই সবার অস্থিরতা বেড়ে গেছে। সন্ধ্যা হবে হবে অবস্থা। এমন সময় বাবার মোবাইলে ফোন আসলো। বাবা ফোন রিসিভ করলো। হঠাৎ বাবা বসে পড়লো। আমরা সবাই বাবার কাছে গেলাম। কি হয়েছে? ভাইয়া, কি হয়েছে বলো না। ফোন কে করেছিল? বর। বর? কি? বরের গাড়ি নাকি অ্যাক্সিডেন্ট করেছে। বরসহ গাড়ির সবাই গুরুতর আহত হয়েছে। সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাথে সাথে বাড়িতে একটা কান্নার রোল পড়ে গেল। কি থেকে কি হয়ে গেল। ফুপি তো ইতিমধ্যেই জ্ঞান হারিয়ে ফেলেছে। মেয়ের বিয়ে এভাবে ভেঙে যাওয়াটা মেনে নিতে পারিনি। বাবা একদম অজ্ঞান হয়ে গেছে। আমি সবাইকে শান্ত করতে লাগলাম। মা পানি ছিটে মেরে ফুপুর জ্ঞান ফিরালো। আমার মেয়েকে আর কে বিয়ে করবে? এভাবে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি লিমার দিকে তাকিয়ে দেখলাম ওর বিন্দুমাত্র ক্ষোভ নেই। সবাই একদম নিস্তব্ধ। একে সব অতিথিরা চলে গেছে। হঠাৎ মা আমার কাছে এসে বলল, বাবা, একটা কথা বললে রাখবি? বলো। দেখি, রাখার মতো হলে রাখবো। না, কথা দে। যদি না রাখিস তাহলে আমার মরা মুখ দেখবি। মায়ের কথা শুনে আমি আর থাকতে পারলাম না। তুমি যাই বলবে আমি তাই করব, তবু এই কথাটা বলো না। তুই লিমাকে বিয়ে কর, এটা মা হিসেবে তোর কাছে অনুরোধ। কি বলছো মা? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা একদম ঠিক আছে। ওই মেয়েকে আমি সহ্য করতে পারি না। আবার বিয়ে? বাবা, এমন করিস না। আমার মেয়েটাকে বিয়ে কর, না হলে যে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস, না হলে আমার মরা মুখ দেখবি। পড়ে গেলাম মাইনকার চিপায়। বাবা, একজন মা হিসেবে তোর কাছে আমার মেয়েকে ভিক্ষে চাইছি। এখন কি করব? সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে উত্তর শোনার জন্য। আচ্ছা আমি রাজি। মনে মনে সিদ্ধান্ত নিলাম বিয়ে করব, কিন্তু ওর জীবনের সব সুখ শান্তি কেড়ে নেব। জীবনটা তেনা তেনা করে দিব। সব প্রতিশোধ একে একে তুলব। আমি জানতাম তুই আমার কথা ফেলবি না। বাবা, তোর কাছে আমরা ঋণী হয়ে গেলাম। সবার মুখে হাসির ঝলক। আজকে ওদের বিয়ে হবে। লিমার আব্বু, কাজে নিয়ে এসো। লিমার আব্বু কাজে আনতে গেলেন। আমি লিমার দিকে আরেকবার তাকালাম। দেখি ডাইনির মুখে হাসির ছাপ। মনে হয় বিয়েটা ভেঙে খুশি হয়েছে। 30 মিনিট পর লিমার আব্বু কাজে নিয়ে এলো। তারপর আমাদের দুজনকে এক জায়গায় বসানো হলো। বলো বাবা কবুল। না বলে চুপ করে আছি। বলো কবুল। বলে দে। বলো কবুল। কবুল। এভাবে 3 বার বললাম। তারপর বলো মা কবুল। কবুল 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 একসাথে বলে দিল। এ মা, ভাবির তো দেখি তোরই সইতেছে না দেখতেছি। সবাই হু হু করে হেসে দিল। তারপর সাইন করানো হলো। ব্যাস, বিয়ে সম্পূর্ণ।
দেখছেন ভাইরা, ঈশান বিয়ে করে ফেলছে, কিন্তু আপনাদের দাওয়াত দেয়নি। আমি ওখান থেকে উঠে সোজা ছাদে চলে গেলাম। আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। যাকে সহ্যই করতে পারি না তাকে আমার গলায় ঝুলিয়ে দিল। আমার জীবনে কি সুখ শান্তি কখনো আসবে না? নাহিদ ভাইয়ের বিরহের গান ছেড়ে শুনতে লাগলাম। হঠাৎ কে যেন ডাক দিল। ডাক শুনে আমি পিছনে তাকালাম। ভাইয়া, তুই এখানে দাঁড়িয়ে আছিস? ভাবি একা একা বসে আছে, যা রুমে যা। তোর দরদ লাগলে তুই যা। আজ না তোদের বাসর রাত? তুই বেশি কথা বলতেছিস, যাবি নাকি? তোকে না নিয়ে আমি যাচ্ছি না। আচ্ছা চল। তারপর আমি রুমের সামনে আসলাম। রাধিকা আমাকে ধাক্কা মেরে ভিতরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। রুমের ভিতরে ঢুকে তো আমি অবাক। এইটুকু সময়ের মধ্যে পুরো রুম ফুল দিয়ে সাজিয়ে ফেলেছে। আর লিমা বড় একটা ঘুমটা দিয়ে খাটে বসে আছে আমাকে আসতে দেখে লিমা খাট থেকে নেমে এগিয়ে আসলো। যখনই আমাকে সালাম করতে যাবে তখনই আমি পা সরিয়ে নেই। আমার থেকে কখনো স্বামীর অধিকার দেখতে আসবি না। তোর মতো ডাইনিকে আমি স্ত্রী হিসেবে মানি না। লিমা হয়তো আমার থেকে এরকম আচরণ আশা করেনি। তাহলে আমাকে বিয়ে করলে কেন? মায়ের কথা রাখতে তোর সাথে এত কথা বলতে বাধ্য নয়, যা ঘুমিয়ে পড়। এই বলে লিমাকে আমার সামনে থেকে সরিয়ে খাটে গিয়ে শুয়ে পড়লাম। লিমা ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে না থেকে লাইট অফ করে শুয়ে পড়। লিমা লাইট অফ করে যখনই খাটে শুতে যাবে তখনই, এই কি করছিস? কি হলো? তুই এখানে শুতে পারবি না। তাহলে আমি কোথায় শুব? সোফায়, না হয় মেঝেতে শুয়ে পড়। কি বলছো তুমি? আমি কোনো দিন মেঝেতে আর সোফাতে শুয়েছি নাকি? তাহলে আগে যেখানে ছিলি সেখানে চলে যা। লিমা দাঁড়িয়ে আছে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? অন্য রুমে গেলে সবাই কি ভাববে বলো তো? কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমাকে ঘুমাতে দে। কি হলো, যা। তারপর লিমা একটা বালিশ আর কাঁথা নিয়ে সোফায় শুয়ে পড়লো। আমি কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কারো চিৎকারে আমার ঘুম ভেঙে গেল। ওরে মারে, কোমর গেল রে। আমি ডিম লাইটটা জ্বালিয়ে দেখলাম লিমা মেঝেতে পড়ে আছে আর কান্না করতেছে। এইভাবে মেঝেতে পড়ে আছিস কেন? তোর জন্য কি ভালো করে ঘুমাতে পারবো না? তোমাকে তো বলেছিলাম আমি সোফাতে শুতে পারি না। নাটক না করে ঘুমিয়ে পড়। তুমি এত নির্দয় কেন? হ্যাঁ, আমি নির্দয়। আরেকটা যদি কথা বলিস তাহলে থাপড়িয়ে দাঁত ফেলে দেব। লিমা ভয়ে চুপ করে গেল, আবার ঘুমিয়ে গেল। পরদিন কারো ডাকি আমার ঘুম ভাঙলো। ওগো ওঠো, নিচে সবাই অপেক্ষা করছে। এই, ওভাবে ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? রাতে তো ঘুমাতেই দিলি না। মা ডাকছে, তাড়াতাড়ি উঠো। আরে যা তো, আমি আরো ঘুমাবো। আমি আবার চোখ বন্ধ করলাম। এই ওঠো বলছি। আমি উঠে সাথে সাথে দিলাম একটা কষে থাপ্পড়। এই, তোকে বলছি না বিরক্ত করতে না, আবার কোন সাহসে আমার হাত ধরলি? এই, আবারও কান্না করতেছিস? এসব নাটক আমার সামনে করবি না, সিনেমাতে গিয়ে কর, টাকা ইনকাম করতে পারবি। এই বলে আমি ওয়াশরুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে এসে দেখি ও চলে গেছে। তারপর আমি নিচে নেমে আসলাম। সিঁড়ি দিয়ে নামতে নামতে শুনতে পেলাম, কি রে ঈশান কই? উনি আসতেছে। সবাই হু হু করে হেসে উঠল। আম্মু নাস্তা দাও। আয় বাবা বস। তারপর আমি চেয়ার টেনে বসে পড়লাম। বৌমা ওকে নাস্তা দাও। হ্যাঁ মা দিচ্ছি। তারপর প্লেটে নাস্তা তুলে দিল। অনিচ্ছা সত্ত্বেও সবাইকে খুশি করার জন্য খাওয়া শুরু করলাম। মা তুমিও বসে পড়ো। না মা, আগে আপনারা খেয়ে নিন, তারপর আমি বসবো। আরে বসো তো। বেআইন সাহেব, আপনি কিছু বলবেন? মা বসে পড়ো, লজ্জা পেতে হবে না। ওদের জোরাজুরিতে লিমা আমার পাশে বসে পড়লো। আমি সাথে সাথে উঠে পড়লাম। আমার খাওয়া হয়ে গেছে। আমি উপরে গেলাম। আরে কিছুই তো খেলি না। আমার পেট ভরে গেছে। মা হয়তো বুঝতে পারলো আমি এখনো লিমাকে মেনে নিইনি। ফুপির মুখ কালো হয়ে গেল। আমি সোজা রুমে চলে আসলাম। এসে শুয়ে থাকলাম। কিছুক্ষণ পর লিমা আসলো, হাতে খাবারের থালা। তুমি এভাবে না খেয়ে চলে এলে কেন? নাও খেয়ে নাও। এত আদিক খেলা দেখাতে হবে না, যা সামনে থেকে যা। তুমি আমার সাথে এমন করো কেন? আমাকে কি মাফ করা যায় না? মাফ? তোকে কোনোদিনও না। তারপর আমি বাসার বাইরে চলে আসলাম।
সাথে গার্ডরাও আছে। উদ্দেশ্য ঘোরাঘুরি। সামনে গাড়ি থেকে আমি, পিছনের গাড়ি থেকে গার্ড। কতদিন পর নিজের শহর ঘুরে বেড়াচ্ছি, মনটা ফ্রেশ হয়ে গেল। ঘুরতে ঘুরতে খুব খিদে পাইছে, তাই সবাই একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিলাম। এভাবে সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। এতক্ষণ কোথায় গিয়েছিলি? ঘুরতে গিয়েছিলাম। ঘরে নতুন বউ রেখে ঘুরছিলি? বউ বউ বলে কান ঝালাপালা করে দিও না তো। এই বলে রুমে চলে আসলাম। লিমা আমাকে দেখে উঠে দাঁড়ালো। এতক্ষণ কোথায় ছিলে? সেটা কি তোকে বলতে হবে? আমাকে বলবে না তো কাকে বলবে? কেন তোকে বলবো কেন? কারণ আমি তোমার বিয়ে করা বউ। তোকে বউ হিসেবে মানি না। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে পড়লাম। এসে দেখলাম লামিয়ারা গল্প করতেছে লিমার সাথে। ওই তো ভাইয়া এসে গেছে। কি ভাইয়া, বউ পেয়ে বোনদের ভুলে গেলি? বউকে ভুলে যাব, তবু তোদের বলবো না। ওই গন্ডার, বউকে ভুলে যাবি মানে? আরে এখানে তো আমাদের বাড়ির পেতনিটাও আছে। ওই পেতনি বলবি না। ঘুমাবো। যা সোফায় যা। না, আজ আমি এখানেই ঘুমাবো। তুমিও আমার পাশে ঘুমিয়ে পড়ো। তোর সাথে ঘুমাবো? কোনো মানে হয় না। তাহলে সোফায় ঘুমাও। ভালোই ভালোই বলছি, সোফায় যা, না হলে। না, যাবে না। যাবি না তো? না। সাথে সাথে ওকে টেনে তুলে দিলাম কষে একটা থাপ্পড়। ভালোই ভালোই বলছি, শুনিস নাই? এখন যাবি নাকি আরেকটা খাবি? ও ভয় পেয়ে সোফায় চলে গেল। তারপর লাইট অফ করে শুয়ে পড়লাম। ওদিকে উনি কান্না করে সোফা গদি ভিজিয়ে ফেলতেছে। করলে করুক, আমার কি, আমি বরং ঘুমাই। তারপর আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। এভাবে 5 দিন চলে গেল। লিমা অনেকবার আমার কাছে আসতে চেষ্টা করেছে, কিন্তু আমি সেই সুযোগ দিই নাই। প্রতিদিন 2টা করে থাপ্পড় না মারলে আমার হাত চুলকায়। প্রতিশোধের আগুন জ্বলছে, তাই সিদ্ধান্ত নিলাম ওকে সহ ঢাকায় নিয়ে যাব। এখানে মা বাবার সামনে কিছু বলতে পারছি না। ঢাকায় নিয়ে গিয়ে ওকে এসবের প্রতিশোধ তুলব। একদিন নাস্তার টেবিলে নাস্তা করতেছি এমন সময়, আমরা কালকেই ঢাকা চলে যাব। কেন বাবা? অনেক কাজ পড়ে আছে। না, আমি তোমাকে কোথাও যেতে দিব না। আমার ছেলে আমার কাছে থাকবে। তোকে ছাড়া এতদিন অনেক কষ্টে ছিলাম, তোকে আর যেতে দিচ্ছি না। প্লিজ বোঝার চেষ্টা করো। প্রতি মাসে একবার করে এসে তোমাদের দেখে যাব। আর আমার দেখাশোনা করার জন্য তো তোমার বৌমা আছে। লিমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিলাম। আমার কথা শুনে লিমা আমার দিকে হা করে তাকিয়ে আছে। বাবা, তুই ওসব সন্ত্রাসী ছেড়ে দে। তোর জন্য আমার ভয় হয়। না মা, এটা আমি ছাড়তে পারবো না। আমি দেশের ভালোর জন্য করতেছি, দেশের আবর্জনা পরিষ্কার করতেছি। এটা আমি ছাড়তে পারবো না। আমার ছেলের ক্ষতি করবে এমন বাপের সন্তান এখনো জন্ম নেয়নি। ও মাফিয়ার ডন ইমরান। বৌমা, আমার ছেলেটাকে দেখে রাখিস। হ্যাঁ মা। লামিয়া, তোরা তোদের ব্যাগ গুছিয়ে নিস, আমরা কাল সকালে রওনা দিব। ওকে, আমাদের সাথে রাধিকাকেও নিয়ে যাই। না, ও গেলে বাবা মা একা হয়ে যাবে। বোন, বোঝার চেষ্টা কর। আমি তো প্রতি মাসে এসে তোকে দেখে যাব। তারপর নাস্তা করে রুমে চলে গেলাম। পরদিন সকালে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। লিমার সে কি কান্না, মা বাবাকে ছেড়ে যাচ্ছে বলে। সামনের গাড়ি থেকে আমার গাড়ি, আর পিছনের গাড়িতে গার্ড। গাড়িতে বসে বসে ভাবতেছি কিভাবে ওকে শাস্তি দেওয়া যায়। বিকেলের দিকে আমরা ঢাকায় পৌঁছে গেলাম। লামিয়াদের ওদের বাসায় নামিয়ে দিয়ে আমার বাসায় চলে আসলাম। লিমা তো বাসা দেখে হা হয়ে গেছে। এত সুন্দর তোমার বাসা? ওই, আমাকে আপনি করে বলবি। যা, ফ্রেশ হয়ে আমার জন্য রান্না কর, খিদে পাইছে। তোমার তো আপনার রুম কোন দিকে? আমার রুম দিয়ে তুই কি করবি? আমি কাপড় চোপড়গুলো রাখবো। আর থাকবো কোথায়? এখানে যে রুমটাতে তোর খুশি সেখানেই থাকবি। আমার রুমে তোর জায়গা নাই। এই বলেই আমি রুমে চলে আসলাম। আমার পিছে পিছে লিমাও চলে আসলো। তুই আমার পিছে পিছে কি করিস? আমায় না একা থাকতে ভয় করে, কোনোদিন থাকি নাই তো। তোমার রুমে একটু জায়গা দিবে? সোফায় থাকতে দিলেই হবে। ওকে, আর বেশি কথা না বলে আমার জন্য রান্না করতে যা। হুম। এই বলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে রান্না করতে চলে গেল।
তারপর আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মোবাইল বাজতেছে। হাতে নিয়ে দেখলাম মা ফোন করতেছে, তাই সাথে সাথে ফোন রিসিভ করলাম। হ্যাঁ মা, বলো। বাবা ঠিকমতো পৌঁছেছিস তো? হ্যাঁ মা, তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ, বৌমাকে কোনো কষ্ট দিস না, ওর সব সময় খেয়াল রাখবি। হ্যাঁ। তারপর মা ফোন কেটে দিল। আমি খাটে বসে বসে গেম খেলতেছি, এমন সময় রিমা এলো। এই খেতে এসো। ওই সেমরি, তোকে কয়বার বলতে হবে আমাকে আপনি করে বলবি? সরি। হুম। রান্না হয়ে গেছে, খেতে আসেন, ঘুন্ডা একটা। চল। তারপর ডাইনিং টেবিলে চলে আসলাম, এসে বসে পড়লাম। লিমা খাবার বেড়ে দিল, আমি খাওয়া শুরু করলাম। লিমা দাঁড়িয়ে আছে, খাবার কিন্তু সে হয়েছে, তবু আমার হাত চুলকাচ্ছে। এই এদিকে আয়। জি বলেন। দিলাম ঠাস করে একটা থাপ্পড়। এগুলো রান্না করেছিস? জীবনে তো কিছু শিখলি না, শুধু মিথ্যা বলে মানুষকে খারাপ বানাতে শিখেছিস। রান্না তো ঠিকই হয়েছে। আবার মুখে মুখে কথা বলিস। লিমা কান্না করতে করতে দৌড়ে চলে গেল। আমি বাকি খাবারটুকু খেয়ে রুমে চলে আসলাম। খাবার কিন্তু সে টেস্ট হয়েছে, না খেলে পেট বাবাজি রাগ করবে। রুমে এসে দেখলাম লিমা বসে আছে, মুখ গুজে কান্না করতেছে। আর আমি কি বড় কোনো অপরাধ করলাম যে আমাকে একটি বারও ক্ষমা করা যায় না? আমার যে আর সহ্য হচ্ছে না। আমারও একটু খারাপ লাগলো, মেয়েটা তো কিছুই খায়নি, এটা করা ঠিক হয়নি। আবার ভাবলাম একদম ঠিক হয়েছে। ওই তোর ন্যাকা কান্না বন্ধ করবি? লিমা ভয়ে চুপ করে গেল। রাতে খাবার সময় আমি খাচ্ছি, লিমা দাঁড়িয়ে আছে। ওই তুই বসে পড়। আগে আপনি খেয়ে নিন। বসতে বলছি বসবি। ভয়ে ভয়ে বসে পড়লো। খাওয়া শেষ করে রুমে চলে আসলাম, ফোন হাতে নিয়েছি। অমনি সৌমিক ফোন করলো। হ্যাঁ বলো। স্যার, আপনার কথা মতো কাজ হয়ে গেছে। এখন শালার পুতকে রাস্তার মাঝখানে ফেলে দে। ওকে স্যার। ফোন কেটে দিল। কাকে রাস্তার মাঝখানে ফেলে দিতে বলছো? মানুষকে। প্লিজ তুমি এসব ছেড়ে দাও, আগের মতো হয়ে যাও। ওই তুই বেশি বললে তোকেও মেরে ফেলে দেব। হ্যাঁ মেরে দাও, এতেই তো তুমি শান্তি পাবে, তোমার মনের জ্বালা মিটবে। নাও মেরে দাও। কিছু না বলে ছাদে চলে আসলাম। এভাবে কিছুদিন চলে গেল। এতদিনে লিমার প্রতি আমিও কিছুটা দুর্বল হয়ে পড়েছি, কিন্তু মনের মধ্যে রাগটা এখনো আছে, তাই কাছে ঘেঁষতে দেই না। একদিন মাঝরাতে হঠাৎ আমার বুকে ভারী কিছু অনুভব করলাম। আমি চোখ না খুলে হাত ছাড়া মারলাম, সাথে সাথে কারো চিৎকার শুনতে পেলাম। আমি তাড়াতাড়ি উঠে রুমের লাইট জ্বালিয়ে দেখলাম লিমা কাঠের কোণায় মাথা দিয়ে বসে আছে। আমি ওর কাছে গিয়ে ওকে ডাকলাম, কিন্তু ওর কোনো সারা শব্দ নেই, তাই ওর মাথাটা উপরে তুললাম। এ মা, ওর মাথা ফেটে তো রক্ত পড়ছে। এ আমি কি করলাম? এভাবে ধাক্কা দেওয়া ঠিক হয়নি। লিমা, এই লিমা উঠো। এই লিমা। লিমার হুঁশ নেই। এই লিমা উঠো। আমি আসলে খেয়াল করিনি। আমি আর দেরি না করে ওকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসলাম। ফুল স্পিডে গাড়ি চালিয়ে হাসপাতালে চলে আসলাম। তারপর ওকে আবার কোলে তুলে নিয়ে হাসপাতালের ভিতরে ঢুকলাম। কয়েকজন ডাক্তার আর নার্স বসেছিল, ওরা আমাকে দেখে দাঁড়িয়ে গেল। আরে স্যার, আপনি এত রাতে? এখন কথা বলার সময় নেই, আগে আমার স্ত্রীকে ঠিক করে দেন। ওকে, দেখছি স্যার। তারপর তাকে ওটিতে ঢুকানো হলো। কিছুক্ষণ পর ডাক্তার বের হলো। ডাক্তার, ও কেমন আছে? মাথায় আঘাত পেয়েছে, তাই অজ্ঞান হয়ে গেছে। আমি ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, কাল সকালে জ্ঞান ফিরবে। আমি কি ভিতরে যেতে পারি? হ্যাঁ। তারপর আমি ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখলাম লিমা ঘুমিয়ে আছে। কি মায়াবী চেহারা, মাথায় ব্যান্ডেজ করা। আমি গিয়ে একটা টুল টেনে ওর মাথার পাশে বসলাম। ওর হাত ধরে মায়াবী মুখটার দিকে এক পলক তাকিয়ে থাকলাম। এই পাগলি, তোমাকে আর কষ্ট দেব না, খুব ভালোবাসবো, আমাকে ক্ষমা করে দাও। কখনো যে ওর হাতের উপর ঘুমিয়ে গেলাম টেরি পেলাম না। কে যেন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তাই ঘুম ভেঙে গেল। মাথা তুলে দেখলাম লিমা জেগে গেছে, আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই, তোমার ঘুম কখন ভেঙেছে? কিছুক্ষণ আগে। আমাকে ডাকবে না? তুমি ঘুমাচ্ছ তাই ডাকি নাই, আর তোমার মায়াবী মুখটার দিকে তাকিয়ে থাকতে আমার খুব ভালো লাগছিল।
আমি তোমাকে এতদিন অনেক কষ্ট দিয়েছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আর কখনো কষ্ট দেব না। তুমি যা করছো একদম ঠিক করেছো। আমার মতো মেয়ের এটাই প্রাপ্য। আমার জন্য তোমার 2 বছর কষ্টে কেটেছে, মা বাবা থেকে দূরে থেকেছো। এই পাগলি, কান্না করতেছো কেন? আমাকে তুমি মাফ করে দাও। তোমাকে মিস করতে করতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলি আমি নিজেও জানতাম না। ওই বিয়েটাকে আমার কোনো মত ছিল না, তোমার অপেক্ষায় ছিলাম। তোমার কথাও বাবা মাকে বলতে পারি নাই, কোন মুখেই বা বলবো? আমার কারণেই তো তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে। বিয়ের দিন যখন বরং আসবে না বলেছো, তখন আমি খুব খুশি হয়েছিলাম। পরে যখন তোমার সাথে আমার বিয়ে হলো, নিজেকে ভাগ্যবান মনে করছিলাম। আল্লাহ আমার আশা পূরণ করেছে। মাপ তো তোমাকে অনেক আগেই করে দিয়েছি। আমার পাগলিটাকে খুব ভালোবাসবো। একটু বুকে জড়িয়ে নাও না। তারপর আমি ওকে বুকের সাথে মিশিয়ে নিলাম। আচ্ছা, আমি ডাক্তারকে ডেকে আনি, এই বলে বেরিয়ে গেলাম। কিছুক্ষণ পর ডাক্তারকে নিয়ে সাথে ঢুকলাম। ওনাকে চাইলে আজকে নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ ডাক্তার। তারপর ডাক্তার চলে গেল। আমি গিয়ে আবার ওর পাশে বসলাম, ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কিছুক্ষণ পর নার্স আসলো। স্যার, ভোর আমাকে এই স্যুপটা খাইয়ে দেন। হ্যাঁ দিন আমায়। আমার হাতে দিয়ে চলে গেল। আমি ওকে খাইয়ে দিচ্ছি, আর ও ছোট বাচ্চাদের মতো খাচ্ছে। বিকেলে ওকে বাসায় নিয়ে আসলাম। বাসায় এসে ওকে খাটে শুয়ে দিয়ে আমি নিচে চলে গেলাম ওর জন্য খাবার রান্না করতে। কোনো রকম রান্না করে বাসন করে নিয়ে আসলাম। তারপর ওকে ডেকে খাইয়ে ওষুধ খাইয়ে দিলাম। তারপর শুয়ে দিলাম, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। পাগলিটা ঘুমিয়ে গেছে, তাই আমি একটু বাইরে বের হলাম। সন্ধ্যায় বাসায় আসলাম। আসার সময় আমাদের জন্য রাতের খাবার নিয়ে আসলাম। রুমে এসে দেখি ও জেগে গিয়েছে। তুমি কোথায় গিয়েছিলে? একটু বাইরে গেলাম। ও, এখন কেমন লাগছে? খুব ভালো। এভাবে ওর সাথে খুনসুটি করতে করতে খাবারের টাইম হলো। দুজনে খেয়ে ঘুমিয়ে নিলাম। তারপর ওকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। এভাবে সুখে শান্তিতে আমাদের দিন কাটতে লাগলো। পাগলিটা সত্যি আমাকে খুব ভালোবাসে। একদিন রাতে বাসায় ফিরে আমি তো অবাক, কারণ বাবা মামা ফুপা ফুপি সবাই বসে আছে। এই তো আম্মু, তোমার নবাবজাদা এসে গেছে। তোমরা কখন এলে? আর আসবে যে আমাকে জানাবে না? তোকে সারপ্রাইজ দিলাম। কিরে পেতনি, কেমন আছিস? তোকে ছাড়া কিভাবে ভালো থাকবো? আয় একটু কোলাকুলি করি। তোর মতো গন্ডারের সাথে আমার কোলাকুলি করতে বই গেছে। আপনার জামাইয়ের জীবন তেনা তেনা হয়ে গেছে। শাশুড়ি মা, তোমার মেয়েটা যা জ্বালায় না, কি আর বলবো। আমি তোমাকে জ্বালাই তাই না? থাকো তোমরা, আমি আজই চলে যাব। ভাইয়া, ভাবিকে তো রাগিয়ে দিলি, এবার যা ম্যাডামকে রাগ ভাগা। এই তেমন কিছু না, থাক, তোমরা ফ্রেশ হয়ে আসো। যা যা, বউয়ের রাগ ভাগাতে যা। তারপর আমি রুমে চলে আসলাম। এভাবে ম্যাডাম দেখি মুখ ভার করে বসে আছে। ওগো বউ, ওগো শুনছো? ও কলিজা, শুনছো? না, এভাবে হবে না। ওই কথা বলবি নাকি কানে নিচে একটা দেব? সোজা কথায় কাজ না হলে কথা বাঁকা করতে হয়। তোমাকে কয়বার ডেকেছি, শোনো নাই? আমি তোমার সাথে কথা বলবো না। আমি তোমাকে বিরক্ত করি তাই না? থাকবো না এখানে। আরে আরে, কান্না করতেছো কেন? আমি তো মজা করে বলছি। সরি সরি বললাম তো। এই কথা বলবি নাকি এটা মাথা ফুটো করে দেব? এই এই, এটা সরাও সামনে থেকে। আগে বলো ক্ষমা করেছো কিনা? হ্যাঁ হ্যাঁ, ক্ষমা করে দিয়েছি, সরাও এটা। এই তো লাইনে এসেছো। ওগো বউ, এবার চোখ খুলো। এটা সরিয়েছো তো? হ্যাঁ। সত্যি তো? হ্যাঁ রে বাবা। তারপর লিমা আস্তে আস্তে চোখ খুললো। রাগ করলে আমার বউটাকে হেব্বি লাগে। কি করে? ইচ্ছে করে। কি? গাল দুটো টেনে দেই। হয়েছে, আর ঢং দেখাতে হবে না। আমি কোমর থেকে আস্তে আস্তে পিস্তলটা বের করে ও না দেখে মতো ওর মতো পিস্তল বিছানায় রেখে দিলাম। এই তোমার পিছনে বিছানায় ওটা কি দেখো? কি? আরে দেখোই না। লিমা পিছনে তাকিয়ে দেখেছে পিস্তল। ভয় পেয়ে সাথে সাথে চিৎকার দিয়ে আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো।
সবাই তো তেলাপোকার ভয় দেখিয়ে বউকে জড়িয়ে ধরে, আমি না হয় পিস্তলের ভয় দেখিয়ে। সরাও এটা, থাক না। প্লিজ সরাও। না, একটু বেশি হয়ে গেছে তাই সরিয়ে নিলাম। সরিয়ে ফেলেছি, এবার ছাড়ো, না হলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। যা শয়তান। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি। তারপর ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি লিমা নেই, তাই আমি নিচে চলে গেলাম। এসে সবার সাথে আড্ডা দিতে লাগলাম। খুব ভালো লাগছে সবাইকে পেয়ে। খাবারের টাইম হয়ে গেল। লিমা সবাইকে খেতে ডাকলো। আমরা সবাই খাবার টেবিলে বসে পড়লাম। লিমা সবাইকে খাবার পরিবেশন করছে। মেয়েটা এখন পুরোপুরি সংসারী হয়ে গেছে। ওকে পেয়ে আমার জীবন ধন্য। সবাই খুব মজা করে খাচ্ছে। বাহ, আমার ছেলের বউয়ের রান্না খুব ভালো। খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর লিমাও আসলো। এসে সোজা আমার বুকে মাথা রেখে শুয়ে পড়লো। দুজনে ঘুমিয়ে গেলাম। পরদিন লিমার দুষ্টামিতে ঘুম ভেঙে গেল। ফ্রেশ হয়ে নিচে নাস্তা করতে আসলাম। আব্বু এখনো ওঠেনি। তোর আব্বু সেই কবে উঠছে, নাস্তা করে কি যেন কাজে গেছে। ও, তারপর আমিও খাওয়া শুরু করলাম। খাওয়া শেষ করে সোফায় গিয়ে বসলাম। তখনই কলিং বেল বেজে উঠল। আমি উঠে গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখলাম 3 পেতনি, মানে লামিয়া, সাইরা, নীলা এসেছে। ও তোরা, আয় ভিতরে আয়। শুনলাম আঙ্কেল আন্টি এসেছে। হ্যাঁ, তোরা বস। মা, কে এসেছে দেখো। মা এসে, আরে লামিয়া, কেমন আছো তোমরা? ভালো, আপনি কেমন আছেন? রাধিকা আর ভাবি কোথায়? আছে উপরে। আগে নাস্তা করে নাও তোমরা। না আন্টি, আমরা খেয়ে আসছি। আরে আসো তো। তারপর ওরা নাস্তা করে নিল। তোরা উপরে যা। তারপর ওরা উপরে গেল। সোফায় বসে মোবাইল টিপতেছি। কিছুক্ষণ পর আব্বু আসলো। আব্বু, কোথায় গিয়েছিলে? আমি কিছু জিজ্ঞেস করতেছি। আকরাম চৌধুরীর সাথে দেখা করতে গেছিলাম। কোন আকরাম? বিশিষ্ট ব্যবসায়ী। তো ওর কাছে কেন গিয়েছিলে? ব্যবসায়িক আলাপ করতে, কিন্তু কি? আমাকে অপমান করেছে। ও তোমাকে চেনে না? ওর ক্ষমতা আমার চেয়ে বেশি। আচ্ছা, ওর ব্যবস্থা নিচ্ছি। ওকে তোমার পায়ের নিচে এনে ফেলতেছি, অপেক্ষা করো। তোমাকে অপমান করার সাহস কিভাবে পায়? মাথা হেভি গরম হয়েছে। আমি শ্রমিককে কল দিলাম। হ্যালো শ্রমিক, সবাইকে রেডি কর। ওকে স্যার। তারপর আমি সোজা রুমে চলে আসলাম। এসে দেখতেছি ওরা আড্ডা দিতেছে। আমি কিছু না বলে বের হয়ে ড্রয়ার থেকে পিস্তলটা নিয়ে হন হন করে বেরিয়ে গেলাম। তারপর গাড়িতে গিয়ে বসলাম। আমার সাথে শ্রমিক আছে, আর বাকিরা গাড়িতে এগুলো কার্ড। কিছুক্ষণ পর আকরামের অফিসে চলে আসলাম, আমাদের ওর কার্ডটা আটকিয়ে। এই, কার আপনারা? ইমরান। সরি স্যার। আমরা সবাই ভিতরে ঢুকলাম। সোজা আকরামের কেবিনে ঢুকলাম। আকরাম আমাকে দেখে উঠে দাঁড়ালো। স্যার, আপনি? চিনতে পেরেছিস তাহলে? স্যার, আপনি হঠাৎ এখানে? আমি তো আপনার প্রতি মাসের চাঁদা প্রতি মাসে দিয়ে দেই। চল আমার সাথে। কোথায় স্যার? ডিস্কোতে নাচতে যাব। বেশি কথা না বলে চল, না হলে এটা কি দেখেছিস? তারপর ওকে নিয়ে সোজা বাসায় চলে আসলাম। এনে সোজা বাবার পায়ের নিচে ফেললাম। চিনতে পেরেছিস? একটু আগে অপমান করেছিস আমার বাবাকে। স্যার, ইনি আপনার বাবা? হ্যাঁ হ্যাঁ। স্যার, আমাকে এবারের মতো মাফ করে দিন। মাপ আমার কাছে না, বাবার পায়ে ধরে যা। ও চুপ করে আছে। কি হলো, মাপ চাইবি নাকি? সবার হাতে এগুলো কি দেখেছিস? সবাই একটা করে ছুড়লে তোর শরীর আর শরীর থাকবে না, ছালা হয়ে যাবে। স্যার, আমাকে এবারের মতো মাফ করে দিন, আমি আর কখনো করব না। এই, এটাকে মেরে রাস্তার মাঝখানে ফেলে দিয়ে সবাই গুলি করার জন্য প্রস্তুত। না না স্যার, চাচ্ছি। তারপর বাবার পায়ে ধরে মাপ চাইলো। যা যা এবার। আর যদি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করিস, সেদিন হবে তোর জীবনের শেষ দিন। তারপর ও মাথা নিচু করে চলে গেল। এভাবে অপমান না করলেও পারতি। তোমাকে অপমান করেছে আর আমি চুপ করে থাকবো? ওকে তো আজকে ওপারেই পাঠিয়ে দিতে ইচ্ছে হচ্ছে। কাউকে উপরে পাঠাতে হবে না, আগে পিস্তলটা সামনে থেকে সরাও।
বাবার সামনে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছো? আচ্ছা, আমি উপরে গেলাম, তারপর উপরে চলে আসলাম, পিস্তলটা রেখে আবার নিচে আসলাম। বাবা তুই সব ছেড়ে দে। না না, আমি ওসব ওই দিনই ছাড়বো যেদিন মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, সব রকম অন্যায় বন্ধ হবে, তার আগে না। ভাইয়া আজকে আমরা ঘুরতে যাব। তো যা, কে মানা করেছে? তুই সহ যাবি। সে না হয় গেলাম। থ্যাংক ইউ। বিকেলে রেডি হয়ে নিচে ড্রয়িং রুমে বসে আছি, কিন্তু একটারও আসার কোনো নাম নাই। মেয়েরা সাজতে বসলে আর ওঠার নাম নেয় না। এত আটা ময়দা কেমনে মাখে? 30 মিনিট পর 3 পেত নিয়ে আসলো, কিন্তু আমার বউটারে দেখতে পাচ্ছি না। তোদের ময়দা মাখা হয়েছে? ময়দা মেখে তো ময়দার গোডাউন হয়ে গেছিস। এই ছেঁচড়া, এগুলোকে ময়দা বলে না, তোদের জন্যই তো দেশ উন্নতি হচ্ছে, মেকআপকে ময়দা বলিস? সবাই হু হু করে হেসে দিল। লিমা কোথায়? সাজতে এতক্ষণ লাগে? এই তো আমার হয়ে গেছে। সিঁড়ির দিকে তাকাতেই আমি হা হয়ে গেলাম। কালো শাড়ি, কপালে ছোট টিপ, সব কিছু ম্যাচিং করা। উফ, কি লাগছে না? এক পলক তাকিয়ে আছি হা করে, হঠাৎ কারো ধাক্কায় ধ্যান ভাঙলো। ভাইয়া এভাবে তাকিও না, ভাবি লজ্জা পাচ্ছে। আমি হালকা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললাম। লিমা মাথা নিচু করে মুচকি হাসি হাসছে। এবার যাওয়া যাক, দেরি হয়ে যাচ্ছে। তারপর আমরা সবাই গাড়িতে গিয়ে বসলাম। আমি গাড়ি চালাচ্ছি, লিমা আমার পাশে, পিছনে 3 পেতনি বকবক করেই যাচ্ছে। কোথায় যাবি ঘুরতে? কোনো একটা পার্কে চল। হ্যাঁ, পার্কে চল। তারপর পার্কে চলে আসলাম। টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। পার্কে অনেকক্ষণ ঘোরাঘুরি করে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। যে যার মতো করে অর্ডার দিল। খাওয়া দাওয়া শেষ করে আরও কিছুক্ষণ ঘুরে রাত 9টায় বাসায় চলে আসলাম। এসে খুব ক্লান্ত লাগতেছে, তাই শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর পাগলিটাও আমার বুকের উপর শুয়ে পড়লো। দুজনে ঘুমিয়ে পড়লাম। মা বাবা বোন সবার সাথে খুব সুখে দিন কাটতে লাগলো। আজ মনটা ভীষণ খারাপ, কারণ আজ মা বাবা সবাই চলে যাবে। লিমা মাকে জড়িয়ে ধরে সে কি কান্না! বৌমাকে দেখে রাখিস। তারপর সবাইকে বিদায় দিলাম। এভাবে আমার দিন কাটতে লাগলো। হঠাৎ একদিন লিমা বলল, এই আমি তোমার পিস্তলটা একটু দেখতে পারি? ওর এমন কথায় আমি কিছুটা অবাক হলাম। তুমি না এটা দেখে ভয় পাও? এখন আমার হাতে একটু দাও দেখি। তারপর আমি ওর হাতে দিলাম। ও কাপা কাপা হাতে এটা নিল। এরকম হালকা জিনিসকে আমি ভয় পেয়ে আসছিলাম। ওর আজ কি হলো কে জানে। এখন দিয়ে দাও। আরে এরকম করতেছো কেন? একটু ভালো করে দেখি। ছোট বাচ্চারা নতুন খেলনা পেলে যেরকম করে সেরকম করছে। আচ্ছা, আমাকে এটা চালানো শিখাবে? কি বলছো এসব? তুমি এটা চালানো শিখে কি করবে? এমনি দেখবো আর কি। না, তোমার শিখতে হবে না। তুমি ইউটিউব থেকে ভালো ভালো রান্না করার টিপস দেখে রান্না করা শিখো, এটাই হবে। আমিও তোমার সাথে কাজ করতে চাই। বাড়ির বউদের এসব মানায় না, আর আমি চাই না আমার মতো এসবে জড়াও। আমি মিসেস গ্যাংস্টার হতে চাই। ওর কথায় বারবার অবাক হচ্ছি। তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ। তোমাকে মিসেস রান্নাঘরের মালিক বানিয়ে দিলাম। আমার মতো জীবন নিয়ে তোমাকে মরতে হলে একসাথে মরবো, বাঁচতে হলে একসাথে বাঁচবো। আচ্ছা, তুমি হঠাৎ এসব বলার কারণ কি? আমি এখানকার মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। যত রকম অসভ্য আছে যাদের কারণে মেয়েরা ভালোভাবে চলতে পারে না, তাদের খতম করতে চাই। প্লিজ না করো না। এতে তোমার জীবন রিস্ক। তুমি পাশে থাকলে আমার কিচ্ছু হবে না। আমি তোমাকে লক্ষ্মী বউ হিসেবে দেখতে চাই, এসবে না। আমি কথা দিচ্ছি লক্ষ্মী বউ হয়ে থাকবো। প্লিজ না করো না। আমার মন সায় দিচ্ছে না। তোমার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? যতক্ষণ তুমি আছো ততক্ষণ কেউ আমায় কিচ্ছু করতে পারবে না। আচ্ছা, আগে তোমাকে ফাইট করা শিখতে হবে। এটা কি হলো? বুঝো নাই? আর একটা দিব? তুমি তো দিছ, এখন এই বলে পরদিন
আস্তানায় নিয়ে গেলাম। ওর ট্রেনিং শুরু আজ থেকে। প্রথমে ওকে ফাইটিং শেখানো হলো, তারপর আস্তে আস্তে অস্ত্র চালানো, বাইক চালানো থেকে শুরু করে সব শেখানো হলো। একদিন বিকেলে গাড়ি নিয়ে আসতেছি, হঠাৎ রাস্তার ধারে চোখ পড়লো। একটা মেয়ে কয়েকটা ছেলেকে উত্তম মাধ্যম দিচ্ছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। আমি গাড়ি সাইড করে একটু আগিয়ে গেলাম। মেয়েটার কাছে গিয়ে আমি তো অবাক, আরে এ তো লামিয়া। ট্রেনিং নিয়ে তো অ্যাকশন শুরু। লিমা, লিমার কোনো হোশ নাই, পিটিয়ে যাচ্ছে। লিমা, লিমা। সাথে সাথে আমার দিকে তাকালো। কি হয়েছে, এদের ভাবে কেলাচ্ছ কেন? আজ মেরেই ফেলবো। ছেলেগুলো আমাকে দেখে আরো ভয়ে কুকড়ে গেল। স্যার আমাদের মাফ করে দেন। লিমা, হয়েছে, এবার থামো। ওকে থামালাম। কি হয়েছে? এই অসভ্যগুলো এই মেয়েটাকে ডিস্টার্ব করতেছে আর খারাপ ভাষায় কথা বলতেছে। আপনারা এদের প্রশ্রয় দেন কেন? আপনাদের কারণেই এরকম অসভ্যগুলো পার পেয়ে যাচ্ছে। এতগুলো মানুষ এই কয়েকটা অসভ্যকে ভয় পাচ্ছেন? আপনারা কেমন মানুষ? সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বোন, তোমাকে আর কেউ কিচ্ছু বললে আমাকে বলবে। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব? এটা আমার দায়িত্ব। আর তোদের বলছি, আর কোনো দিন যদি অসভ্যতামি করতে দেখি, ওই দিন তোদের শেষ দিন। আমাদের মনে থাকবে। আমি হা হয়ে দেখছি, মিতু এতটা সাহস কোথায় পেল? আমি এর মধ্যে শ্রমিককে ফোন করে বলে দিয়েছি আসার জন্য। এদের নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে দাও, সুস্থ হলে আমার কাছে নিয়ে এসো। ওকে স্যার। এদের হাসপাতালে ভর্তি কেন করতেছ? এদের রাস্তার মাঝখানে ফেলে দাও। শান্ত হও, এখন চলো। ওকে টানতে টানতে গাড়িতে নিয়ে আসলাম। তারপর সোজা ভাষায় এখনও বিড়বিড় করে ওদের গালি দিয়ে যাচ্ছে। রান্না করো, যাও, আমার খিদে পেয়েছে। যাচ্ছি। তারপর ও রান্না করতে চলে গেল। আমি ফ্রেশ হয়ে খাটে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ওর ডাক। কই গো, খেতে এসো। ওর ডাকে আমি নিচে চলে গেলাম। বসো। তারপর আমি বসে পড়লাম, লিমাও বসলো। আমি খাওয়া শুরু করলাম, কিন্তু লিমা না খেয়ে বসে আছে। কি হলো, খাচ্ছ না কেন? হাতে খেতে ইচ্ছে করছে না। তাহলে তুমি খাইয়ে দিবে? পারবো না। যাও, খাবোই না। আরে কোথায় যাও? হাতে ধরে বসিয়ে দিলাম। তুমি খাও বসে বসে। আসো খাইয়ে দেই। খাওয়াতে হবে না। আমার পাগলিটা দেখি রাগও করতে জানে। আসো খাইয়ে দেই। তারপর ওকে খাইয়ে দিতে লাগলাম। ও পিচ্চিদের মতো করে খাচ্ছে, দেখলে হাসি পাচ্ছে। খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। ও থালা বাসন সব পরিষ্কার করলো। তারপর রুমে আসলো। এসেই, এই ঘুমিয়ে গেছো নাকি? না। তারপর সোজা আমার বুকে মাথা রেখে শুয়ে পড়লো। এই আমার না ইচ্ছে করছে। কি ইচ্ছে করছে? তোমাকে খাট থেকে ফেলে দিতে। কি? যাও, আমি নিজেই চলে যাচ্ছি, থাক তুই। আরে আরে কই যাও? আমারে একা একা ভয় করবে তো। হাত ছাড়ো। আমি এক টানে বুকে নিয়ে এলাম। এই পাগলি, তোমাকে রাগাতে আমার খুব ভালো লাগে। তোমার রাগী লোক সে, ইচ্ছে করে। কি? খাট থেকে ফেলে দিতে। সাথে সাথে লিমা আমাকে খুঁড়িয়ে খাট থেকে ফেলে দিল। ওর এমন কাণ্ডে আমি ভ্যাবাচেকা খেয়ে গেলাম। ওরে মা, ও মারে, কোমর গেল। তুমি হয়তো ভুলে গেছো আমি তোমার টিচার। টিচারের সাথে বেয়াদবি করা ভালো না। ওরে আমার টিচার রে, আসো একটা পাপ্পি দি। এভাবেই ওর সাথে দুষ্টামি করতে করতে ঘুমিয়ে গেলাম। এভাবে আমার দিন কাটতে লাগলো। লিমা আমার সাথে পাল্লা দিয়ে কাজ করতে লাগলো। এদিকে সাংসারিক সব মিলিয়ে, অন্যদিকে আমার সাথে কাজ করে। মেয়েটাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। ওকে এখন সবাই মিসেস ইমরান বলে চিনে। আরেকটা ভয়ের নাম, এরই মধ্যে আমি একটা শিল্প প্রতিষ্ঠান খুলেছি বেকার লোকদের কর্মসংস্থানের জন্য। অনেক বেকার তাদের বেকারত্ব থেকে মুক্তি পেয়েছে। একদিন রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, এমন সময় একটা কালো বাইক এসে একদম আমার গা ঘেঁষে দাঁড়ালো।
আমি অপ্রস্তুত থাকার কারণে কিছুটা ভয় পেয়ে গেলাম। বাইকে কালো জ্যাকেট আর হেলমেট পরা একজন বসে আছে। এই হালার পোত, গাড়ি চালাতে না জানলে চালাস কেন? কানে নিচে একটা দিব? আমাকে চিনিস? চুপ করে আছে, হেলমেট পরা তাই চেহারা দেখে যাচ্ছে না। এই চুপ করে আছিস কেন? সোজা ওপরে পাঠিয়ে দেব। যখনই হেলমেটটা খুললো আমি তো আকাশ থেকে পড়লাম, এ তো লিমা। ওকে এভাবে দেখবো ভাবতেই পারিনি। কে কাকে উপরে তুমি এভাবে কেন? কেন, তোমার পছন্দ হয়নি? দেখতে তো ছেলেদের মতো লাগতেছে। বাইকটা কেমন বলো? ভালো। কোথায় পেলে? একটা ইয়াবা বিক্রেতা থেকে কেড়ে নিয়েছি, এটা দিয়ে ইয়াবা বিক্রি করতেছে তাই। দেখে তো বেশ দামি মনে হচ্ছে। তোমাকে নিয়ে ঘুরতে পারবো, এখন কথা না বলে ওঠে। শ্রমিক বা অন্য কাউকে এসে নিয়ে যেতে বল। তারপর ফোন করে গাড়ি নিয়ে যেতে বললাম। তারপর বাইকে বসে পড়লাম, শক্ত করে লিমাকে জড়িয়ে ধরলাম। এই এভাবে ধরেছো কেন? পড়ে যাব তো। ওহ ঢং। তারপর বাইক স্টার্ট দিল। যত এগুচ্ছে তত স্পিড বাড়িয়ে দিচ্ছে। আমি সেই সুযোগে আরো জোরে জড়িয়ে ধরছি। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। বউ বাইক চালাচ্ছে, জামাই পিছনে বসে আছে। তারপর বাসায় চলে আসলাম। ধুর, সময়টা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। ইস, আরো জড়িয়ে ধরতে ইচ্ছে হচ্ছে তাই না? চলো আর একটু ঘুরে আসি। তা বললে হবে না। তারপর আমি সোজা রুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে নিলাম। তারপর লিমা ফ্রেশ হতে গেল। আমি চোখ বন্ধ করে শুয়ে আছি। কি গো, ঘুমিয়ে গেছো নাকি? আমি সাথে সাথে চোখ খুললাম। লিমার দিকে তাকিয়ে আমি তো হা হয়ে গেছি। কিছুক্ষণ আগে ছিল কালো প্যান্ট আর জ্যাকেট পরা, আর এখন পরেছি নীল শাড়ি। উফ, যা লাগছে না বলে বোঝাতে পারবো না। কি হলো? তোমাকে একদম বাজে লাগছে। কি বলো? আচ্ছা তাহলে চেঞ্জ করে আসি। আরে কই যাও? আমি তো মজা করে বললাম। তুমিই তো বললা সুন্দর লাগছে না। এ মা, আমার বউটা দেখছি রাগ করেছে। আসো একটু আদর করে দিই। হয়েছে, ঢং দেখাতে হবে না, আমি গেলাম। কোথায়? রান্না করতে হবে না, না খেয়ে থাকবে নাকি? শুধু মিষ্টি খাওয়ালে হবে। ফ্রিজে তো মিষ্টি নাই। আরে ওই মিষ্টি না। তাহলে? ওর ঠোঁটের দিকে ইশারা করলাম। ইস, একদম পাবে না। জোর করে নেব এ বলে ওর কোমর জড়িয়ে ধরলাম। দেখো ভালো হবে না বলে দিলাম। খারাপ পরে দেখব, আগে মিষ্টি খাই। এই তোমার ফোন বাজছে। সাথে সাথে ওকে ছেড়ে দিলাম। ছাড়া পেয়ে দৌড় দিল। আমাকে বোকা বানাইস তাহলে। তারপর মনের দুঃখে খাটের উপর বসে পড়লাম। অনেকক্ষণ পর ডাক পড়ল, কই গো, খেতে এসো। তারপর আমি নিচে গেলাম। তারপর চেয়ার টেনে বসে পড়লাম। আমি চুপচাপ খাওয়া শুরু করলাম। আজকেও লিমা না খেয়ে বসে আছে। কি হলো, খাচ্ছ না কেন? ও চুপ করে বসে আছে। কি হলো, কথা বলছো না কেন? ও বুঝছি, আমার হাত ছাড়া খাবে না। তুই খা, গন্ডার কোথাকার। আসো, আর রাগ করে না, খাইয়ে দিই। তারপর ওকে খাইয়ে দিচ্ছি, ও আমাকে খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর লিমা এসে আমার বুকের উপর শুয়ে পড়লো। এই শোনো না। বলো। চলো না বাড়ি থেকে ঘুরে আসি, মা বাবাকে দেখতে ইচ্ছে হচ্ছে। এখন? এখন যেতে কে বলছে, কাল অথবা পরশু যাব। আচ্ছা মিসেস পেতনি। ও মা, পেতনির জামাই। পরদিন সকালে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। লিমা গাড়ির জানালা দিয়ে বাইরের প্রকৃতি উপভোগ করতেছে। আমি একদিনে ওর দিকে তাকিয়ে আছি। আমার দিকে একটু তাকানো যায় না নাকি? আপনার মতো ভূতের দিকে তাকানোর কি আছে? তাকাতে হবে না। তারপর আমিও বাইরের দিকে তাকিয়ে থাকলাম। এই বাবু রাব্বু, রাগ করছো? আমি চুপ করে আছি। এই বাবু রাব্বু, ওই কথা বলবি নাকি পিস্তল দিয়ে তোর মাথা ফুটো করে দিব। চুপ করে আছি। আমি কিন্তু এখন কান্না করব।
আমি তবুও চুপ করে আছি। সত্যি সত্যি কান্না করব। তারপর লিমা ছোট্ট বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করে কান্না করতে লাগলো। এই এই কান্না করতেছো কেন? তুমি কথা বলছো না কেন? আমি বাইরের প্রকৃতি উপভোগ করছিলাম আর কি। লিমা কান্না করেই যাচ্ছে। আরে কান্না থামাও, বউ চকলেট খাবা? তারপর গাড়ি একটা দোকানের সামনে দাঁড় করিয়ে ওকে চকলেট কিনে দিলাম। ও চকলেট পেয়ে কি যে খুশি, ছোট বাচ্চারা যেভাবে খায় সেভাবে খাচ্ছে। অনেকক্ষণ পর গাড়ি বাড়ির সামনে এসে থামলো। গাড়ির আওয়াজ শুনে সবাই বেরিয়ে এলো। বাবা, আসতে কোনো সমস্যা হয়নি তো? না মা, কেমন আছো? এতক্ষণ ভালো ছিলাম না, এখন ভালো থাকবো। বৌমা কেমন আছো? হ্যাঁ মা ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ। একে একে সবার সাথে কথা বলে ভিতরে ঢুকলাম। তারপর রুমে গিয়ে কাপড় চোপড় চেঞ্জ করলাম। খাওয়া দাওয়া করে সবার সাথে গল্প করতে লাগলাম। বোনের সাথে তো দুষ্টামি আছে। এভাবে 2-3 দিন কেটে গেল। রাতে শুয়ে আছি এমন সময়। এই শুনছো? বলো। আমার না লাগবে। কি লাগবে? শাড়ি নাকি গহেনা নাকি কসমেটিক্স? দূর, এসব না। তাহলে? আমার না জুনিয়র গ্যাংস্টার লাগবে। বলেই আমার বুকে মুখ লুকালো। আশ্রম থেকে একটা এনে দেবনি। কি বললি? আবার বলতো। বলছিলাম কি, জুনিয়র গ্যাংস্টার এখনই লাগবে? হ্যাঁ মা বলেছে। তাহলে আর কি, চলো।